আমি প্রেসিডেন্টস, তবে কোনো দেশের নয়, আমার নিজের জগতের। টাইগারের প্রতি বিরক্ত নিয়ে কথা বলা ওই মাফিয়ার চোখ মুখ চুপসে গেল। সঙ্গে সঙ্গে নিজের আসনে বসে পড়ল সে। মাফিয়া জগতের সিনিয়র, যে ভাই নামেই পরিচিত, সে বলল, শান্ত হও টাইগার। আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করি, সেটাই আমাদের জন্য ভালো হবে। বড় ভাইয়ের কথার পরপরই বাবু গ্যাংয়ের এক মাফিয়া বাবু বলে উঠল, ঝগড়া না করে কি থাকা যায় না ভাই? আমাদের কাজের মধ্যে বাধা দেওয়া হচ্ছে। চাঁদা তোলার উপর বাধা দিয়ে আমাদের পেটে লাথি মারার চেষ্টা করা হচ্ছে। টাইগার তীক্ষ্ণ চোখে তাকালো ওই মাফিয়ার দিকে, কিন্তু কালো চশমার আড়ালে তার তীক্ষ্ণ চোখ দেখতে পেল না কেউ। বাবুর কথা শুনে ভাই টাইগারের উদ্দেশ্যে বলল, টাইগার, বাবু যা বলেছে তা কি ঠিক? তোমার গ্যাংয়ের লোক ওর গ্যাংয়ের ছেলেদের নাকি আজ সকালে বেদম মার মেরেছে। টাইগার নিজের হাঁটুতে হাত বুলিয়ে উচ্চস্বরে নিজের লোকদের উদ্দেশ্যে বলল। আমার গ্যাংয়ের কে ওদের উপর হাত তুলেছে? সামনে এসো। টাইগারের কথায় উপস্থিত সব মাফিয়াদের মুখেই হাসি ফুটে উঠল। ভয়ে ভয়ে দুটো ছেলে এগিয়ে এলো টাইগারের সামনে। ভয়ে ভয়ে দুটো ছেলেই বলল, তোমরা যখন টাইগার গ্যাং এ ঢুকেছিলে, তখন তোমাদের টাইগার গ্যাংয়ের রুলস বলে দেওয়া হয়েছিল কি না? কি বলে দেওয়া হয়েছিল? তো তোমরা কি করেছো? ভুল করেছো কি না? এই কথা বলে ছেলে দুটো সঙ্গে সঙ্গেই তাদের হাতের পিস্তল তাক করলো বাবু গ্যাংয়ের এই দুটো ছেলের উপর, যাদের অলরেডি হাত ভাঙাই ছিল। সকালেই টাইগার গ্যাংয়ের দুটো ছেলে বাবু গ্যাংয়ের দুটো ছেলের উপর হামলা করে। বাবু গ্যাংয়ের দুটো ছেলে বস্তিতে থাকা ছোট ছোট দোকানগুলো থেকে চাঁদা তুলছিল, যারা দিনে আনে দিনে খায় তাদের থেকে। টাইগার গ্যাংয়ের ছেলেরা তাদের নিষেধ করাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। বাবু গ্যাংয়ের দুটো ছেলের হাত ভেঙে দেয় টাইগার গ্যাংয়ের ছেলেরা। এবার ওই ছেলেদের উপরেই বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে দুটো ছেলে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সঙ্গে সঙ্গে গুলি। বাবু নিজের ছেলেদের নিয়ে মাফিয়া জগতের সিনিয়র ভাইয়ের কাছে এসেছিল নালিশ নিয়ে। এখন ওই ছেলে দুটো মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে আছে। বাবু গ্যাংয়ের আরো তিনজন ছেলে বন্দুক তাক করলো টাইগার গ্যাংয়ের ছেলেদের উপর। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে টাইগার গ্যাংয়ের 15টা ছেলে এই বন্দুক তাক করলো তিনজনের উপর। আপনা আপনি বন্দুক নেমে গেল। 15 জনের সাথে তিনজন কখনোই পেরে উঠবে না, তাই তারা বন্দুক নামিয়ে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। বাবুর আগে ফুঁসতে ফুঁসতে ভাইকে বলল, এসব কি ভাই? আপনার সামনে আমাদের ছেলেদের গুলি করে মেরে ফেলা হয়েছে। ভাই বলল, টাইগার, এই কাজটা তোমার মোটেও ঠিক হয়নি। একদম ঠিক হয়েছে। ওই বস্তির ছোট ছোট দোকান, যাদের দুই বেলা খাবার আসে ওই দোকানের আয় থেকে, চাঁদা দিতে না পারায় ওই ছোট ছোট দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে। চাঁদা তোলাটা কি খুব জরুরি? কেন ওই বড় বড় নেতা মন্ত্রীদের হয়ে যে কুকুরের মতো কাজ করা হয়, সে কাজের টাকা দিয়ে কি পেট ভরে না মাফিয়াদের? ওই গরিব মানুষদের থেকে চাঁদা তুলতে হবে কেন? ওই নিরীহ মানুষের থেকে একটা চাঁদাও তোলা যাবে না। টাইগারের কথা শুনে অন্য একজন মাফিয়া বলে উঠল, তোমার দরকার না হলে তুমি তোলো না। তোমার হয়তো টাকা দরকার নেই, কিন্তু আমাদের টাকার দরকার আছে। আর আমাদের কাজে তুমি হাত ঢোকাতে এসো না। মাফিয়া জগতে সবাই এসে রাতারাতি বড়, কিন্তু তোমার হয়তো সেই প্রয়োজন নেই। কিন্তু আমাদের কাজে নাক গলাতে এসো না। যতদিন এই টাইগার গ্যাংয়ের আছে, ততদিন নিরীহ মানুষদের উপর কোনো ধরনের অন্যায় আমি বরদাস্ত করব না। কোনো ধরনের নারী, শিশু, নিরীহ গরিব মানুষের উপর থেকে চোখ সরিয়ে কাজ করতে হবে। আর তা না হলে সেই চোখ উপড়ে ফেলবো আমি। তোমার কথা চলবে নাকি? বলে উঠল আরেকজন। কিন্তু তার সাথে সাথেই সিনিয়র বড় ভাই বলে উঠে, চুপ করো তোমরা। টাইগার তো ঠিকই বলেছে। এই মাফিয়া জগতে টাকা রোজগার করার অনেক পথ আছে। নারী, শিশু আর নিরীহ গরিব মানুষের উপর অত্যাচার আমার পছন্দ না। তাই এই সব কাজ থেকে সবাই বিরত থাকবে, এটাই তাদের আদেশ। এই কথা বলেই ভাই তার লোকবল নিয়ে চলে গেল। তার সাথে সাথে টাইগারও তার গ্যাং নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে টাইগারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাগে ফুঁসছে সে। আজ নিজের সাথে লোক কম ছিল বলে এই দুদিনের ওই টাইগার সবার সামনে তার ছেলেদের উপর হামলা করে তাকে অপমান করে চলে গেছে। এর বদলা তো সে নিবেই। ঠিক তখনই তার পেছনে শক্ত হাত পড়ল। বাবু পেছনে তাকিয়ে দেখে স্ন্যাক গ্যাংয়ের খোকন তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। খোকন খুব দরদি কণ্ঠে বলল, তোমার সাথে খুব খারাপ হলো। এই 2 দিনের টাইগার এসে আমাদের সাথে টক্কর দিতে চায়, আমাদের কাজে নাক গলায়, আমাদের কাজে নিষেধ দেয়। আর ভাই, ও তার সাথে কথায় তাল মিলিয়ে চলে গেল। শেষে তো একদিন দেখা যাবে ওই 2 দিনের টাইগার এই মাফিয়া জগতের কিং হয়ে বসে আছে। তাহলে আমরা কি করলাম এতদিন? আমরা নিজেরা জায়গা তৈরি করেছি। তাই আমাদের সবার এক হাত হতে হবে।
কোনো টাইগার বা কোনো ভাইয়ের কথায় ভয় পেলে চলবে না। আমার বস তোমাদের সবার সাথে আছে। বাবু তাচ্ছিল্য করে বলল। আরে তোমার বস আমাদের সাথে আছে, আমরা সেটা বুঝবো কি করে? তোমার বসকে তো কোনোদিন চোখেই দেখলাম না। চোখে দেখাও কি খুব জরুরি? চোখে দেখা কি খুব জরুরি? আর তাছাড়া এতদিন যখন বসের সামনে আসার প্রয়োজন পড়েনি, এখনও পড়বে না। আর সময় মতো উনি ঠিকই সামনে আসবেন, যখন তোমরা ওনাকে ভাইয়ের জায়গায় বসাবে। মাফিয়া জগতে রাজ করে স্নেক গ্যাং, কিন্তু রাজার সামনে কে পায়? ওই ভাই। যেদিন বস এই মাফিয়া জগতের কিং হয়ে আসতে পারবে, সেই দিন এই সবার সামনে আসবে। এই কথা বলে স্ন্যাক গ্যাংয়ের খোকন তার দলবল নিয়ে বেরিয়ে গেল। হেডফোন কানে দিয়ে টাইগার মাফিয়াদের সব কথাই শুনছিল। তার বসা আসনে সে মাইক্রোফোনটা রেখে এসেছিল, যাতে সে চলে যাওয়ার পর সবকিছুই সে শুনতে পায়। টাইগার মনে মনে বলল, কে এই স্ন্যাক গ্যাংয়ের কিং? সামনে আসতে চায় না কেন? তাহলে কি আমি যাকে খুঁজছি সেই হতে পারে? কিন্তু কিভাবে আমি তাকে খুঁজে পাবো? মাফিয়া জগতের কেউই তো তাকে কখনো দেখেনি। তাহলে কি আমার মতোই তারও দিনের আলোতে সুন্দর একটা জগৎ আছে? সেই জগতে তার অনেক নাম ডাক। সে চায় না তার সাদা জগতে কালোর কোনো আবির্ভাব ঘটুক। কিন্তু আমাকে যেভাবেই হোক খুব তাড়াতাড়ি আমার উদ্দেশ্যে সফল করতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। সব কিছু। পরপর দুটো মিটিং শেষ করে উজান নিজের কেবিনে এসে চেয়ারে গায়ে লিয়ে দিল। সেলিম চৌধুরী গ্রামে আছে বলে তাকে একাই অফিসের মিটিংয়ে জয়েন করতে হয়েছে। রায়হান উজানের পাশেই দাঁড়িয়ে হাতে থাকা ঘড়িতে চোখ বুলিয়ে বলল, বস, চৌধুরীমা ফোন করেছিলেন আপনাকে তাড়াতাড়ি গ্রামে পৌঁছতে হবে, আজ আপনার বিয়ে। মনে আছে আমার, তোমাকে মনে করিয়ে দিতে হবে না। বিয়ের জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ রেখেছি। কি মনে হয় তোমার, বিয়েতে কত সময় লাগতে পারে? রায়হান শুকনো ঢোক গিলে মনে মনে বলল, সময়টা একটু বেশি হয়ে গেল। নিজের বিয়ের জন্য মাত্র 2 ঘন্টা সময় সাধেই কি বসের মন জয় করতে পারি না আমি? যে নিজের বিয়ের জন্য 2 ঘন্টা সময় দেয়, তার মন জয় করার জন্য 1000 কেন 2000 কৌশলও কোনো কাজে আসবে না। রায়হানের চুপ থাকা দেখে উজান বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি কি করে বলবো বস, আমি তো এখনো বিয়ে করিনি। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, অফিস ক্যান্টিন থেকে স্যান্ডউইচ আর কফি নিয়ে এসো। আমার খুব ক্ষুধা পেয়েছে। রায়হান সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। রায়হান বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিলা ঢুকলো উজানের কেবিনে। শিলা কেবিনে ঢুকেই দেখে উজান চেয়ারে বসে মাথা ফেলে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করে রাখায় খুব সুন্দর লাগছে উজানকে। চোখের তেজ নিভে গিয়ে যেন নিষ্পাপ মুখটা ফুটে উঠেছে। শিলা আস্তে আস্তে হেঁটে এগিয়ে গেল উজানের চেয়ারের সামনে। গোলাপি ঠোঁটগুলো খুব আকর্ষণীয়। নিজেকে আর আটকে রাখতে পারল না শিলা। উজানের কোলে বসে তার চুলগুলো খামচে ধরে পুরুষালী ঠোঁট দুটোতে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল উজানের। খোলা চোখ দিয়ে যতটুকু দেখছে ততটুকুতেই বুঝে ফেলল মেয়েটাকে। ওইদিকে রায়হান স্যান্ডউইচ হাতে কেবিনের দরজা খুলে এই দৃশ্য দেখে রীতিমতো হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা পায়ে আবারও বাইরে বেরিয়ে গেল রায়হান। মনে মনে বলল, বস, আপনি আর একটু সময় অপেক্ষা করতে পারলেন না? কিছুক্ষণ পরেই তো আপনার বিয়ে, তখন না হয় নিজের বউয়ের সাথে। এসব ভেবে স্যান্ডউইচের প্লেটটা হাতে নিয়ে বসে পড়ল একটা চেয়ারে। ওইদিকে উজান শিলাকে ঠেলে সরিয়ে দিল নিজের কাছ থেকে। তার এইভাবে ঠেলে সরিয়ে দেওয়া পছন্দ হয়নি শিলার। কত কত মুহূর্ত গেছে উজান আর সে এমন অনেক মুহূর্ত কাটিয়েছে। কই আগে তো কখনো সরিয়ে দেয়নি, কিন্তু এখন কেন সরিয়ে দিল? কি হয়েছে উজানের যে তার সাথে হঠাৎ করে এতটা দূরত্ব তৈরি করে নিয়েছে? উজান বিরক্ত নিয়ে টিস্যু দিয়ে ঠোঁটটা মুছতে মুছতে বলল। উফ, খুব তেতো। শিলা ভ্রু কুচকিয়ে বলল, মানে আপনি কোন গাছের ফুল? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় করলা গাছের ফুল, তাই এত তেতো। মন উন্মাদ করতে পারেনি আমার। শিলা এবার খেপে গিয়ে বলল, উজান, কি আপনি আপনি করছো? সবার সামনে মিটিং রুমে ঠিক আছে, কিন্তু এখন তো আমরা একা আছি। আর কি বললে তুমি? আমি করলা গাছের ফুল? উন্মাদ করতে পারিনি তোমায়, কিন্তু আগে যখন এই করলা গাছের ফুল তোমায় মধু মিলিয়ে দিত তখন তো মানা করতে না? মানা করবো কেন? মৌমাছির কাজই তো ফুলের থেকে মধু নেয়া। কিন্তু সেই ফুল যদি মৌমাছির কাছে ভালো না লাগে, তেতো লাগে, তখন মৌমাছি কি সেই মধু নিবে? গ্যাস্ট্রিক হয়ে যাবে না তারপর? শিলা উজানের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, তোমার এসব হেয়ালি কথা আমার ভালো লাগছে না উজান। তুমি ইদানিং আমার সাথে অনেকখানি দূরত্ব তৈরি করেছো। কেন এমন করছো উজান?
তোমার কি দরকার আমাকে বলো। আমি তো তোমাকে সব দিতে রাজি। আমার মন প্রাণ শরীর সব তোমার। শরীরের কথা বলতেই উজানের গা ঘিন ঘিন করে উঠল। মনে পড়ে গেল সেই দৃশ্য। সবাইকে একই ওজনে মাপেন তাই না আপনি? কিন্তু আপনি খুব ভালো করেই জানেন এই উজান চৌধুরী মেয়েদের শরীরে পাগল নয়। হ্যাঁ, সেটা আমি জানি। তাই তো তুমি আমাকে ওইভাবে কখনো কাছে টেনে নাওনি। তাহলে কেন আমার সাথে এরকম করছো? আমার কি ভুল? আমাকে সেই কথা বলছো না কেন? উজান, তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? আর যদি কোনো ভুল হয়েও থাকে, ভালোবেসে ক্ষমা করে দেওয়া যায় না? উজান শিলার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, ভালোবাসা? আচ্ছা, আমি কি সত্যি আপনাকে কখনো ভালোবেসেছি? হ্যাঁ, বিয়ে করতে চেয়েছিলাম আপনাকে, কারণ ভালো লাগতো খুব, তাই। কিন্তু ভালো মনে হয় না বাসতে পেরেছি। আমি একটা কথা খুব রিয়ালাইজ করে ফেলেছি, জানেন? ভালোবাসা অনেক কঠিন। এত সহজে কাউকে ভালোবাসা যায় না। কিন্তু ভালো লাগা অনেক সহজ। যে কাউকে ভালো লেগে যেতে পারে, সেটা তার বাহ্যিক সৌন্দর্যের কারণে। আপনার সাথেও আমার সেটাই হয়েছে। আপনাকে আমার ভালো লাগতো, কিন্তু এখন আর লাগে না। কিন্তু কেন উজান? কেন আমাকে এখন তোমার আর ভালো লাগে না? উজান কানে ফোন লাগিয়ে রায়হানকে বলল। ভেতরে এসো। এই কথা বলে উজান ফোন রেখে দিল। রায়হানের সঙ্গে সঙ্গে ভেতরে চলে এলো। শিলা খুব বিরক্ত হয়ে আছে উজানের উপর। তার কথা সে ভালো করে গুরুত্বই দিচ্ছে না। রায়হান কেবিনে ঢুকতেই উজান তাকে শাসানো কণ্ঠে বলল, স্টুপিড, বাইরে বসেছিলে কেন? আমি বললাম না আমার খিদা পেয়েছে। আপনি তো খাচ্ছিলেন বস, তাই তো আর ভিতরে ঢুকিনি। শিলা তীক্ষ্ণ চোখে তাকালো রায়হানের দিকে। ঠোঁট টিপে হাসলো উজান। শিলার চোখ দেখে রায়হান গুটি মেরে গেল। শিলা আবার উজানকে বলল, কি হলো উজান? কিছু বলছো না যে? বলো, এখন কেন আমাকে তোমার আর ভালো লাগে না? উজান আর চোখে রায়হানের দিকে তাকিয়ে বলল, সেটা রায়হানই বলে দিক, কেন আপনাকে আমার আর ভালো লাগে না। রায়হান শুকনো ঢোক গিলে মনে মনে বলল। এর মধ্যে আমাকে কেন জড়াচ্ছেন বস? উজান স্যান্ডউইচটায় একটা কামড় বসিয়ে দিয়ে রায়হানকে জিজ্ঞেস করলো। রায়হান, তুমি ম্যাডামকে বলে দাও কেন ম্যাডামকে আমার আর ভালো লাগে না। শিলা অবাক হয়ে গেল উজানের কথায়। রায়হান শিলার দিকে তাকিয়ে ভালো করে এই পর্যবেক্ষণ করে বলল, চোখটা একেবারে গর্তের ভিতরে গিয়ে রয়েছে, গালটা একটু বেশি ভাঙা। ম্যাডাম মনে হয় ডায়েট করতে করতে নিজের এই অবস্থা করেছেন, যা বসের অপছন্দ। আর ঠোঁট দুটো একটু বেশি চিকন, চুলগুলো ছোট, হাড়ও একটা বড় হলে ভালো হতো। তাই বসের অপছন্দ। নাকটা আছে ঠিকঠাক, আর ফিগারটা খুবই আকর্ষণীয়, কিন্তু শালীনতাপূর্ণ পোশাক পরতে ভুলে যান, যা বসের অপছন্দ। একচোটে কথাগুলো বলেই যাচ্ছিল রায়হান। শিলা তাকে ধমকে সুরে বলল। শাট আপ রাস্কেল। শিলার রাগ দেখে উজান হাসলো। রায়হান বলল, সরি ম্যাডাম, বস আমাকে বলতে বলেছে তাই বলেছি, না হলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই রিস্ক নিতে চাই না আমি। এতে আপনি অখুশি হলে কিছু করার নেই আমার। তবে যা বলেছি সব মিথ্যে বলেছি। বসের জন্য কোনো কারণে আপনাকে অপছন্দ। শিলা উজানের দিকে ভ্রু কুঁচকে বলল, উজান, এসব ফাজলামো কিন্তু আমার একদম ভালো লাগছে না। বলো, হঠাৎ করে কেন আমি তোমার এত অপছন্দ হয়ে গেলাম? উজান হাত থেকে স্যান্ডউইচটা রেখে শিলার দিকে তাকিয়ে বলল। আপনি সত্যি জানতে চান আপনি কেন আমার অপছন্দ? শিলা বলল, হ্যাঁ। এত শখ? আমি তো চাইছিলাম না আপনার নিজের মুখটা আপনাকে আয়নায় দেখাতে। প্রস্তুত তো নিজেকে আয়নায় দেখতে? শিলা ভ্রু কুঁচকিয়ে বলল। মানে? উজান নিজের ফোনে একটা ভিডিও বের করে শিলার হাতে দিল। শিলা ফোনের দিকে তাকিয়ে চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ছানা বড়া হয়ে গেল। মনে মনে বলল, এই ভিডিওটা উজান থেকে পেল? এই ভিডিওটা তো ওর পাওয়ার কথা না। তাহলে কি নাজমুল তার সাথে বিশ্বাসঘাতকতা করলো? মির্জা গ্রুপের আহমেদ মির্জার একমাত্র মেয়ে শিলা মির্জা। চৌধুরী গ্রুপের সাথে অনেক দিনের ব্যবসায়িক সম্পর্ক। বাবার পাশাপাশি শিলাও ব্যবসার দেখাশোনা করে। সেই জন্য উজানের সাথে দেখা হয়ে যায় শিলার। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যায় শিলা উজানের উপর। উজানেরও যে শিলাকে ভালো লাগতো না তা না। সুন্দরী, বুদ্ধিমতী, সাহসী একটা মেয়ে শিলা। উজান চৌধুরীর বউ হওয়ার জন্য পারফেক্ট। যতই সময় গড়িয়ে যাচ্ছিল ততই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাচ্ছিল। মেয়ের আবদারে একদিন আহমেদ মির্জা সরাসরি সেলিম চৌধুরীর কাছে উজান আর শিলার বিয়ের জন্য প্রস্তাব রাখে। শিলাকে খুব একটা পছন্দ ছিল না আয়শা চৌধুরী, জলি চৌধুরী সহ উদয়েরও। কিন্তু সবাই উজানের কথা ভেবে কেউ কিছু বলেনি।
সবাই মনে করেছে উজান হয়তো শিলাকে ভালোবাসে, কিন্তু আসলে এটা ভালোবাসা ছিল না, ভালো লাগাই ছিল। যেহেতু ভালো লাগতো তাই উজানও এই বিয়েতে মানা করেনি। কিন্তু উদয়ের বিয়ের আগে কোনোভাবেই বিয়ে করতে রাজি ছিল না উজান। যেহেতু চৌধুরী বাড়ির বউ বলে কথা, তাই একটু খোঁজ তো নেওয়ারই ছিল। উজান চৌধুরী হাত অনেক লম্বা, তাই খুব তাড়াতাড়ি শিলার ছোটবেলা থেকে এখন অবধি সব খোঁজ খবরই নিয়ে নিল। আর সেই থেকেই বেরিয়ে এলো বছরে বছরে বয়ফ্রেন্ড পাল্টানোর স্বভাব ছিল শিলার। আর সেই বয়ফ্রেন্ডের বিছানা অবধি গিয়েছিল শিলা। এটা যেন তার জন্য কোনো ব্যাপারই ছিল না। এমনিতে উজানের অনেক কাছাকাছি আসার চেষ্টা করেছিল শিলা, কিন্তু উজান নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতো। হয়তো তার এই স্বভাবগুলোই সন্দেহের মনে হয়েছে উজানের কাছে। কয়েকদিনের সম্পর্কে একটা মেয়ে কি করে একটা ছেলের এত কাছাকাছি এসে সবকিছু বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না? ভালো কোনো মেয়ের পক্ষে তো এই কাজ করা সম্ভব না। তাই উজান শিলার ব্যাপারে খোঁজখবরটা নেওয়ারই ছিল। শিলা শুকনো ঢোক গিলে উজানের দিকে তাকালো। উজান চেয়ারে হেলান দিয়ে মজা করেই স্যান্ডউইচটা খাচ্ছে। শিলা সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে উজানের পায়ের কাছে পড়ল। উজানের পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও উজান। আসলে এই নাজমুল আমার এক্স বয়ফ্রেন্ড। সম্পর্ক থাকাকালীন ওর সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু বিশ্বাস করো, এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি। উজান শিলাকে হাত ধরে টেনে তুলে বলল, আচ্ছা, কতদিনের মধ্যে সম্পর্ক ভেঙে দিলে তাকে এক্স বলা যায়? আর আপনি নিশ্চয়ই জানেন এই ভিডিও ঠিক কতদিন আগের করা, মাত্র 15 দিন। আর আমার সাথে আপনার বিয়ের কথা কবে থেকে হচ্ছে? প্রায় 1 মাস যাবত। তার মানে আমার সাথে বিয়ের কথাবার্তা চলাকালীন আপনি ওই ছেলের সাথে রিলেশনে গেছেন, ডিপ রিলেশন যাকে বলে। তাহলে এই রিলেশনকে আপনি এক্স বলে আখ্যায়িত করছেন? বিশ্বাস করো উজান, আমি ওই নাজমুলকে ছেড়ে দিতাম। তোমার সাথে বিয়ের কথা বলতেই নাজমুল খুব কান্নাকাটি করছিল, তাই। উজান শিলাকে হাত দেখিয়ে থামিয়ে দিল। উজান যেহেতু আর এই প্রসঙ্গে কিছু শুনতে চাইছে না, তাই শিলাও ওই প্রসঙ্গ কাটিয়ে উজানের কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও উজান, প্লিজ। তুমিও বিশ্বাস করো শিলা, আমি যদি তোমাকে সত্যি ভালোবাসতাম তাহলে আমি সত্যি তোমাকে ক্ষমা করে দিতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি তোমাকে আর ভালোবাসতেই পারিনি, তাই এখানে ক্ষমার কোনো প্রশ্নই উঠছে না। শিলা আবারও অনুরোধের সুরে হাত জোর করে বলল, এভাবে বলো না উজান। দেখো, আমরা তো বিয়ের কথা ভাবছিলাম, তাই না? আমাদের দুই ফ্যামিলিও আমাদের বিয়েতে রাজি ছিল, তাই তো কিছু হয়ে যাওয়ার। কোনো কিছুই হয়নি। এই ছেলের সাথে তোমার যা কিছু হয়েছে সব কিছুই হয়েছে আমাদের মধ্যে, নাকি ভালোবেসেছি আমি তোমাকে? কোনো কিচ্ছু না, তাই বিয়ের প্রশ্নই ওঠে না। আর তাছাড়া তোমাকে আসল কথা তো বলাই হয়নি। আমি বিয়ে করেছি এবং সেটা আজই, তাই এরপর থেকে আমাকে আর ডিস্টার্ব না করলে খুশি হব। উজানের বিয়ের কথা শুনে শিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শিলা অবাক হয়ে বলল, এটা কালো মেয়ের সাথে, শুধু এইটুকু জানি। বিয়ের পর বাকিটা জেনে নিব। আমাকে বাদ দিয়ে তুমি একটা কালো মেয়েকে বিয়ে করছো? হ্যাঁ, তোমার থেকে বেটার মনে করেছি তাই। না উজান, তুমি ওই মেয়েকে বিয়ে করতে পারো না। তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না। উজান উচ্চস্বরে হাসলো। তারপর রায়হানকে বলল, রায়হান, তাড়াতাড়ি গাড়ি বের করো, বেশি দেরি করলে আবার কেউ আমার বউকে বিয়ে করে নিয়ে যাবে তো। এই কথা বলেই উজান কেবিন থেকে বেরিয়ে যেতে চাইলে শিলা উজানের হাত ধরে ছলছল চোখে বলল, আমাকে এভাবে ফেলে রেখে যেও না উজান, আমি তোমাকে ভালোবাসি। আপাতত আমাকে ক্ষমা করুন মিস শিলা, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, পরের বার যখন বিয়ে করব তখন ফার্স্ট লিস্টে আপনাকে রাখবো। এই কথা বলে উজান শিলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রায়হানও উজানের পিছু পিছু বেরিয়ে যেতে গিয়েও শিলার চোখের পানি দেখে থেমে গেল। হাতে একটা টিস্যু পেপার নিয়ে শিলার দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট পাবেন না ম্যাডাম, বস তো কথা দিয়েছেন পরের বার লিস্টের প্রথমে উনি আপনাকেই রাখবেন। আর বস যদি কোনো কারণে ভুলেও যায় তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কথা বসকে মনে করিয়ে দেব। দরকার হলে কাগজে লিখেও রাখবো আপনার নাম। শিলা তীক্ষ্ণ দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে বলল, গেট নাও। রায়হান আর কিছু না বলে শিলার সামনে থেকে চলে এলো। দুপুর 12টা বেজে গেছে, এখনো উজানের আসার খবর নেই। জলি চৌধুরী ছেলেকে ফোন করলো। হ্যালো মাই ডিয়ার মা। কোথায় তুই উজান? 12টা বাজে, আমাদের কিছুক্ষণ পরেই কোনে বাড়িতে রওনা দিতে হবে, আর তুই এখনো এসে পৌঁছসনি? বাইরে বেরিয়ে এসো মা, তোমার ছেলে হাজির। জলি চৌধুরী উপরতলার বারান্দা থেকে উকি দিয়ে দেখে উজানের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়াইয়েছে। জলি চৌধুরীর মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। উজান আর রায়হান বাড়ির ভেতরে ঢুকতে আয়শা চৌধুরী উজানের দিকে এগিয়ে গেল। উজান দাদিমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কতদিন আমার এই সুইট গার্লফ্রেন্ডকে দেখি না। আয়শা চৌধুরী হাসলো।
জলি চৌধুরী উদয়কে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনলো। উদয় নওশাব এসে সিঁড়ি বেয়ে নেমে আসছে। সবাই উদয়ের দিকে তাকিয়ে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে ওঠে, কিন্তু উদয়ের মুখে কোনো হাসি নেই। উজান উদয়কে জড়িয়ে ধরে বলল, দাদিমা, বর্ষে যে তোমার বড় নাতিকে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগবে দাদু ভাই। যাও, তোমার বিয়ের পোশাক তোমার ঘরে রাখা আছে, ঘরে গিয়ে তৈরি হয়ে নাও। ওইসব পড়তে হবে কেন? এই অবস্থায় বিয়ে করা যাবে না? ছেলের কথা শুনে জলি চৌধুরী সঙ্গে সঙ্গে বলে ওঠে, এসব কি কথা উজান? এসব পরে বিয়ে করবি কেন? একসঙ্গে বিয়ে হবে তোদের। উদর বর্ষ বেশে যাবে আর তুই স্যুট কোট পরে যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, যাচ্ছি। এই কথা বলে উজান চলে যেতে চাইলে উদয় বলল, আমি কিছু বুঝতে পারছি না উজান, তোরা ঠিক কি করছিস? হঠাৎ করে এইভাবে দুটো বিয়ে হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। উজান থেমে গেল উদয়ের কথা শুনে। সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকালো। উজান উদয়ের সামনে এসে বলল, বিয়ে করছি ভাইয়া, দুই ভাই একসাথে বিয়ে করছি। ভালো লাগছে না তোমার? তোর কি মনে হয় আমার ভালো লাগছে এসব? যেখানে আমার নিজের জীবনের গ্যারান্টি নেই, সেখানে আমি কি করে অন্যকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখব? ভাইয়া প্লিজ, আজ এসব কথা না বলি। তুমি আমার জন্য একটু সময় অপেক্ষা করো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এই কথা বলে উজান সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর উজান বরবেশে নিচে নেমে এলো। উজানকে দেখে সবার মুখেই হাসি ফুটে উঠল। পাশাপাশি দুই ভাইকে দাঁড় করিয়ে তাদের কপালে আদরের পরশ এঁকে দিল জলি চৌধুরী। বিয়ের কোণে সেজে বসে আছে পুষ্প আর মালা। দুজনের একই রকম শাড়ি, একই রকম গহনা, একই রকম সাজ। খুব সুন্দর লাগছে দুজনকেই। দুজনের দিকে তাকিয়ে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে যেন সবার। শিরিন বেগম দু চোখ ভরে মেয়েদেরকে দিকে তাকিয়ে আছে, মুখে তৃপ্তির হাসি আর চোখে সুখের অশ্রু। কতদিন শিরিন বেগম এই দিনটার অপেক্ষায় ছিল। আজ সেই দিনটা এলো। মেয়েদের দিকে এমনভাবে তাকিয়েছিল যে কখন পাশে এসে বশির হায়াত দাঁড়িয়েছে সেদিকে চোখই যায়নি শিরিন বেগমের। বশির হায়াত স্ত্রীর কাঁধে হাত রেখে বলল, চোখে পানি কেন শিরিন? চোখে পানির সঙ্গে মুখের হাসি চোখে পড়ছে না তোমার? হ্যাঁ পড়ছে তো, কিন্তু আমি চাই তোমার মুখে শুধু হাসিটাই থাকুক, চোখে পানি নয়। শিরিন বেগম চোখের পানি মুছে হাসি মুখে বলল, এবার খুশি? হ্যাঁ। বশির হায়াত আর শিরিন বেগম দুজনেই হাসল। বেশ কিছুক্ষণ পর চারিদিকে ডাক পড়লো, বর এসেছে, বর এসেছে। পুষ্পমালা দুজনের দিকে তাকালো। দুজনের বুকের ভেতরেই ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেছে। কোনে বাড়িতে লোকজনের কমতি না থাকলেও বরপক্ষে তেমন কোনো লোকজন আসেনি। হাতে গোনা কয়েকজন, খুব কাছের আত্মীয় স্বজনই। উদয়কে সবাই আগে দেখলেও উজানকে এই প্রথম সবাই দেখছে। ফর্সা গায়ের রং, লম্বা চৌড়া পেশিবহুল শরীর, যেন কোনো রাজকুমার। এমন একটা ছেলেই তো নিজের মেয়ের জন্য চেয়েছিলেন শিরিন বেগম। ভাবতেই ঠোঁট দুটো প্রসারিত হয়ে উঠল তার। উর্মি কনেদের ঘরে নিয়ে গিয়ে পুষ্প আর মালাকে দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল, ওমা, কি সুন্দর লাগছে তোমাদের দুজনকে। আমার ভাইয়া তো তোমাদের দেখে ফিদা হয়ে যাবে। মালার মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠলেও পুষ্পের মুখে কোনো হাসি ফুটে ওঠেনি। আচ্ছা, মানুষটা যে আমাকে একটাবারও দেখলো না, উনি কি আমায় পছন্দ করবেন? নিজের মনেই কথাগুলো আসতেই তৎক্ষণাৎ আবারও ভেবে নিল, যে মানুষটা আমাকে না দেখে বিয়ে করে নিচ্ছে সে নিশ্চয়ই বড় মনের মানুষ হবে, আর তার মন জোগাতে আমার যা যা করতে হয় আমি তাই করব। কি হলো ছোট ভাবি, মুখে হাসি নেই কেন? সঙ্গে সঙ্গে পুষ্পের মুখে হাসি ফুটে উঠল। উদয়ের মুখটা মলিন হয়ে আছে। কোথাও যেন অপরাধবোধ কাজ করছে। দূর থেকে কেউ যেন একজন বলছে, খুব স্বার্থপর তুমি উদয়, খুব স্বার্থপর। জলি চৌধুরী বড় ছেলের মলিন মুখ দেখে তার দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বাবা, তোর কি কোনো কিছু লাগবে? না মা, আমার কোনো কিছু লাগবে না। তাহলে মুখটা এমন মলিন করে রেখেছিস কেন? মা, আমার মনটা শান্ত হচ্ছে না। আমার মনে হচ্ছে সে যেন দূর থেকে আমাকে ধিক্কার জানাচ্ছে। জলি চৌধুরী সঙ্গে সঙ্গে ছেলের মুখে হাত রেখে ছেলেকে থামিয়ে দিল। আশেপাশে তাকিয়ে বলল, চুপ কর উদর, আশেপাশে অনেক মানুষ আছে, এই সব কথা মনেও আনিস না বাবা, মন শান্ত কর। কোনো ভুল হয়েছে না, কোনো ভুল হচ্ছে না তো। তোর দাদিমা তোর ভালোর জন্যই সব কিছু করেছে। কথা বলতে বলতে জলি চৌধুরীর এবার চোখ পড়লো ছোট ছেলের উপর। এই বিয়ে বাড়ির লোক সমাগম উজানের কাছে অসহ্য লাগছে। জলি চৌধুরী উজানের বিরক্তি ভাবটা বুঝতে পেরে তার দিকে এগিয়ে এলো। কি হয়েছে উজান, মুখটা এমন করে রেখেছিস কেন? কেউ দেখলে কি ভাববে? মা, আমার হাতে সময় খুব কম, আমাকে আবার ফিরে যেতে হবে। ছেলের কথা শুনে জলি চৌধুরী অবাক হয়ে গেল। আজকে ছেলের বিয়ের দিন আর ছেলে বলছে তার কাজ আছে। উজান, এসব কি বলছিস? বিয়েটা হয়ে যাক, আমরা সবাই তো ফিরে যাব। তুই এমন কথা বললে কেউ যদি শুনে ফেলে তাহলে কি ভাববে?
উফ, আমি জানি না মা, যা কিছু করার তাড়াতাড়ি করো, আমার এসব কিছু ভালো লাগছে না। জলি চৌধুরী এই ছেলেটাকে একদম বুঝতে পারে না। ছোটবেলা থেকে ছেলেটা যখন যা ইচ্ছে তাই করে, হুটহাট কোনো কারণ ছাড়াই রেগে যায়। বদরাগে বলতে যা বুঝায় আর কি। তার সাথে কথা বলতে গেলেও যেন বুঝে শুনেই কথা বলতে হয়। কারো কোনো বুদ্ধির তো প্রয়োজন পড়েই না। নিজের মাথায় কী চলছে সেটাও কাউকে বুঝতে দেয় না। যদিও কারো কথা শুনতে হয় তাহলে একমাত্র তার দাদিমার কথা, তাও তার ইচ্ছে হলে। আর ওদিকে তার বড় ছেলে যেন লক্ষ্মী ছেলে, নিজের কাছের মানুষগুলোকে গুরুত্ব দিতে জানে। শান্ত, অমায়িকা, ঠান্ডা মাথার ছেলে, কিন্তু যখন রেগে যায় তখন তাকে শান্ত করা খুব কঠিন। উদয়ের মন অশান্ত হয়ে আছে, আর উজানের চোখে মুখে বিরক্তি স্পষ্ট। এমন একটা অবস্থায় বিয়ের কাজটা দেরি করা ঠিক হবে না। এসব ভেবে জলি চৌধুরী শাশুড়ির দিকে এগিয়ে গেল। জলি চৌধুরীর মুখ দেখে আয়শা চৌধুরী বলল, কি হয়েছে বড় বৌমা? তোমার ছেলেরা কি বলছিল? মা, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলুন। আয়শা চৌধুরী কিছু একটা বুঝতে পেরে ওনার ছোট ছেলে সেলিম চৌধুরীকে বলল, সেলিম বশিরকে বলো তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে। সেলিম মায়ের কথায় সায় দিয়ে চলে গেল বশির হায়াতের কাছে। বশির হায়াত সেলিম চৌধুরীকে দেখে বলল, কিছু বলবেন বিআই সাহেব? হ্যাঁ, আসলে মায়েরই ইচ্ছা আগে বিয়ের কাজটা হয়ে যাক, তারপর বাকি সব করা যাবে। অন্তত খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপর না হয়। না, আগে বিয়েটা হয়ে যাক, আপনি বিয়ের ব্যবস্থা করেন। এই কথা বলেই সেলিম চৌধুরী চলে গেল। রাবেয়া বেগম পেছন থেকে সবকিছুই শুনছিল। রাবেয়া বেগম সঙ্গে সঙ্গে আয়শা চৌধুরীর কাছে চলে গেল। আয়শা চৌধুরী রাবেয়া বেগমকে দেখেই বলল, কি হলো, কিছু বলবেন? আগে পুষ্প আর আপনার ছোট নাতির বিয়েটা হওয়া চাই। আয়শা চৌধুরী অবাক হয়ে বলল, কিন্তু কেন? আগে তো বাড়ির বড় ছেলের বিয়ে হবে তারপর। না, যদি আপনি মালার বিয়ের পর পুষ্পকে আপনার ছোট নাতির সাথে বিয়ে দিতে মানা করেন, তখন কি হবে? আপনার এই গ্রামের সম্মানিত ধনী পরিবার, গ্রামের সবাই আপনাদের কথাই বলবে। আয়শা চৌধুরী দাঁতে দাঁত চেপে বলল, মানে কি? আপনারা কি আমাকে বিশ্বাস করছেন না? রাবেয়া বেগম সরাসরি বলল, না, বিশ্বাস করছি না। আয়শা চৌধুরী অবাক হয়ে গেল রাবেয়া বেগমের উপর। রাবেয়া বেগম এই কথা বলে চলে গেল। উজান দূর থেকে তার দাদিমার দিকে তাকিয়েছিল। রাবেয়া বেগমকে উজান চিনে না, তবে এই মহিলা আয়শা চৌধুরীর সাথে কথা বলে চলে যাওয়ার পর তার মুখ চোখ মলিন হয়ে গেল। উজান ব্যাপারটা খুব ভালো করেই লক্ষ্য করলো। যেহেতু তার বিয়েটা একটা শর্তের উপর হচ্ছে, তাই তার নজর সব দিকেই ছিল। উজান এগিয়ে গেল আয়শা চৌধুরীর দিকে। বশির হায়াত কাজী সাহেবকে ডেকে বিয়ের কাজ শুরু করতে বলল। তখনই আয়শা চৌধুরী কাজী সাহেবের কাছে এগিয়ে গিয়ে বলল, কাজী সাহেব, আগে আমার ছোট নাতি উজান চৌধুরীর বিয়ে হবে, তারপর বড় নাতি উদয় চৌধুরীর। আয়শা চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। যেহেতু দুই ভাইয়ের একসাথেই বিয়ে হচ্ছে, তাই হিসেব মতে বড় ভাইয়ের বিয়ে আগে হওয়া উচিত। কিন্তু মুখে কেউ কিছুই প্রকাশ করলো না। কাজী সাহেব উদয় আর মালার সব নাম পরিচয় খাতায় লিখে ফেলেছিলেন। আয়শা চৌধুরীর কথা শুনে উনিও খাতার পাতা উল্টি আবার উজান আর পুষ্পের নাম পরিচয় লিখতে শুরু করলেন। বশির হায়াত আর সেলিম চৌধুরী কাজী সাহেবের কাছে বসে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন। উজান কিছু একটা বুঝতে পেরে আয়শা চৌধুরীর কাছে এগিয়ে এলো। দাদিমা, কি হয়েছে? আয়শা চৌধুরী আশেপাশে তাকিয়ে উজানের হাত ধরে দূরে এক কোনায় চলে গেল। উজান, তুই আবার নেমে এলি কেন? এখনই তো বিয়ের কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে তো হবে, কিন্তু ভাইয়ার আগে বিয়ে হবে। উজান, আমি বলছি তোর বিয়ে আগে হবে। কিন্তু কেন, কিছু হয়েছে? এরা আমাদের উপর বিশ্বাস রাখতে পারছে না। মনে করছে আমরা উদয়ের সাথে মালার বিয়ে করিয়ে আমাদের কথা না রেখেই তোর আর পুষ্পার বিয়ে না দিয়ে এখান থেকে চলে যাব। উজানের যা মনে হচ্ছিল তাই হলো। উজান দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ধরল। আয়শা চৌধুরী উজানের পিঠে হাত রেখে বলল, এসব কিছু মাথায় নিস না দাদু ভাই। করার তো অবশ্যই আছে দাদিমা, আর সেটা আমিই করব। মনে মনে এই কথা বলে উজান চলে গেল। কাজী সাহেব সহ আরো কয়েকজন মুরব্বী ঘরের ভেতরে গিয়ে প্রথমে পুষ্পের মুখে কবুল শুনতে চাইল। পুষ্পর বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করেই যাচ্ছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হতে চাইছে না। চোখ দিয়ে বেয়ে যাচ্ছে অবিরাম অশ্রুকণা। বশির হায়াত ঘরের ভেতরে আসেনি, বাইরে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো। শিরিন বেগমও মুখে আঁচল চেপে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। এবার সবার জোরাজুরিতে পুষ্প কবুল বলল। পুষ্পের মুখে কবুল আর সাইন নিয়ে তারপর উজানের কবুল আর সাইন নিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ করা হলো। উজান আর পুষ্পের বিয়ের পর মালার মুখে কবুল আর সাইন নিয়ে উদয়ের কবুল আর সাইন নিয়ে তাদের বিয়েও সম্পূর্ণ করা হলো। দুটো বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হলো। এবার বরবউকে পাশাপাশি করার পালা। পুষ্প আর মালাকে তাদের দুই বান্ধবী ঘর থেকে তাদের উঠোনে নিয়ে এলো। উজান তীক্ষ্ণ চোখে তাকালো কোণে সেজে দুটো মেয়ের দিকে। সে জানে তার বউয়ের গায়ের রং শ্যামবরণ,
তাই পুষ্পকে চিনতে তার কষ্ট হলো না। উজান স্টেজ থেকে নেমে এগিয়ে গেল পুষ্পের দিকে। বর্ষে যে এগিয়ে আসা একজন সুদর্শন পুরুষকে আসতে দেখে পুষ্প মালা দুজনেই থেমে গেল। উজানকে এভাবে এগিয়ে যেতে দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে। উজান পুষ্পের সামনাসামনি দাঁড়িয়েই বলল, তুমি তো পুষ্প, তাই না? পুষ্প শুকনো ঢোক গিলে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। উজান সঙ্গে সঙ্গে পুষ্পের হাত ধরে টেনে তাকে উঠোনের মাঝখানে নিয়ে এসে তার হাত ছেড়ে দিল। এভাবে টেনে নিয়ে এসে হঠাৎ করে হাত ছেড়ে দেওয়ায় পুষ্প প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বিয়েবাড়ির উপস্থিত থাকা সবাই অবাক হয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। উজান রক্তচক্ষু নিয়ে এগিয়ে গেল পুষ্পের কাছে, তার মুখের সামনে মুখ রেখে বলল। এবার শর্ত পূরণ হয়েছে তো তোমার? উপস্থিত সবাই অবাক হয়ে গেল। উজানের কথা শুনে মালার বুকটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে শিরিন বেগম, রাবেয়া বেগম আর আয়শা চৌধুরীরও। পুষ্প আমতামতা করে বলল, শর্ত? হ্যাঁ শর্ত। কেন বুঝতে পারছো না তুমি? গ্রামের মানুষের সামনে নাটক করছো। বশির হায়াত উজানের কাছে এগিয়ে এসে বলল। উজান, কি বলছো তুমি বাবা? কিসের শর্ত? উজান বশির হায়াতকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আঙ্কেল, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি এই গ্রামের একজন সম্মানিত মানুষ, সবার শিক্ষক। আপনার কাছ থেকে এটা খুবই বেমানান। তুমি কিসের কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সবকিছু বুঝতে পারছেন আঙ্কেল, আপনার মেয়েও সবকিছু বুঝতে পারছে, কিন্তু আপনারা নাটক করছেন। আপনারা ভেবেছিলেন আমি চুপ থাকবো। ঠিক আছে, চুপ করে গেলাম, কিন্তু আপনার মেয়েকে আমার সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন। উজানের কথা শুনে পুষ্প দুপা পিছিয়ে গেল, হাত পা কাঁপছে তার। শিরিন বেগম বশির হায়াতের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মালার মুখ ওড়না চেপে ধরে কাঁদছে। কি হচ্ছে এসব? এসব তো হওয়ার কথা ছিল না। আয়শা চৌধুরী উজানের কাছে এগিয়ে এসে শাসানোর কণ্ঠে বলল, উজান, এসব কি বলছিস তুই? প্লিজ দাদিমা, এবার অন্তত আমাকে ছেড়ে দাও। ওরা তোমাকে শর্ত দিয়েছিল আমি যেন ওদের কালো মেয়ে পুষ্পকে বিয়ে করে নিই, কিন্তু সংসার করার শর্ত তো দেয়নি। বিয়ে করে নিয়েছি, এখন আমার মুক্তি। আমি চলে যাচ্ছি। এ কথা বলে উজান চলে যেতে চাইলে পুষ্প তার সামনে দাঁড়ালো। উজান থেমে গেল। সবাইকে শোনাতে চাইছো? ওকে, তোমাদের যদি প্রবলেম না হয় তাহলে আমারও বলতে সমস্যা নেই। আমার ভাই উদয় চৌধুরী আর তোমার বোন মালার বিয়ের জন্য আমার দাদিমা প্রস্তাব নিয়ে এসেছিল তোমাদের বাড়িতে, কিন্তু তোমার বাবা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তোমার বোন মালা আমার সদ্য বিয়ে করা স্ত্রী না, তোমার বোন মালা আমার সদ্য বিয়ে হওয়া ভাবি আমার দাদিমার কাছে শর্ত পাঠায় সে আমার অন্ধ ভাইকে বিয়ে করতে রাজি, কিন্তু একটা শর্তে। সেই শর্তটা কি বলতো? তোমাকে আমার বিয়ে করতে হবে, কারণ তুমি কালো বলে তোমাকে কেউ বিয়ে করছে না। কিন্তু সত্যি বলছি, আমি কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি। পুষ্প অবাক চোখে তাকালো মালার দিকে। বশির হায়াতও মালার দিকেই তাকিয়ে আছে। পুষ্প এবার যেন সবকিছুই বুঝতে পারছে। হঠাৎ করে কেন তার বিয়ে হয়ে গেল, আর মালাই বা কেন একজন অন্ধ মানুষকে বিয়ে করতে রাজি হলো? তাহলে মালা কি তার জন্যই এই বিয়ে করাতে রাজি হয়েছিল? তার জন্য একটা অন্ধ ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে দিল? সে কি দেখতে এতটাই বিচ্ছিরি যে তাকে কারো ঘাড়ে চাপানোর জন্য এত আয়োজন? মালা পুষ্পের কাছে এগিয়ে এসে কিছু একটা বলতে চাইলে পুষ্প তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। আবারও উজানকে বলল, তারপরের ঘটনা আমি বলছি মিস্টার উজান চৌধুরী। আপনার দাদিমা আমাদের বাড়িতে এসে বলল আমাকে ওনার ছোট নাতির বউ করে নিতে চায়। তাই শুনে আমার বাবা মাও খুশিতে আত্মহারা হয়ে ওঠে, কারণ তাদের কালো কুৎসিত মেয়েকে ঘাট থেকে নামাতে পারবেন, তাই না বাবা? পুষ্প কথাগুলো বলতে বলতে বশির হায়াতের সামনে গিয়ে দাঁড়ালো। পুষ্প চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, কি করে পারলে বাবা আমার সাথে এমনটা করতে? এতই বোঝা হয়ে গিয়েছিলাম আমি তোমাদের কাছে। বলতে পারতে একবার গলায় দড়ি দিয়ে মরে যেতাম। পুষ্পর কথা শুনে উজান নাটক মনে করে তাচ্ছিলেন হাসি দিল। মনে করলো গ্রামবাসীর সামনে সবাই নাটক করছে। বশির হায়াত চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিশ্বাস কর মা, আমি এসবের কিছুই জানি না। পুলক চোখের পানি মুছে এগিয়ে এসে বলল, তুমি কিছু না জানলেও আমার মনে হয় মা আর নানু সব কিছু জানে বাবা। বশির হায়াত তীক্ষ্ণ চোখে তাকালো শিরিন বেগমের দিকে। শিরিন বেগম চোখ নামিয়ে ডুকরে ডুকরে কেঁদে ফেলল। পুলক বোনকে সান্ত্বনা দিয়ে বলল, আপু তুই একদম কাঁদবি না, এখানে তোর কোনো দোষই নেই, তাই তুই একদম কাঁদবি না। পুষ্প পুলকের বুকেই ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। পুলক বোনকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন কোনো কষ্ট তাকে ছুঁতে না পারে। উদয় এসব কিছু শুনে স্টেজ থেকে নামতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। পাশে থাকা সেলিম চৌধুরী তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেললো। উদয়, কি করছিস বাবা? তুই কোথায় যাচ্ছিস? এখনই তো পড়ে যাচ্ছিলিস। দাদিমা কোথায় কাকু? আয়শা চৌধুরী শুকনো ঢোক গিলে উদয়ের কাছে এগিয়ে এলো। কি হয়েছে দাদু ভাই? দাদিমা,
আমি তোমাকে বলেছিলাম না আমাকে বিয়ে করার জন্য মালাকে কোনো রকম জোর করবে না। তুমি তো এই শর্তে আমাকে বিয়ে করে আমাকে অপমান করলে দাদিমা। না দাদু ভাই। উদয়ের কথা শুনে মালার আরো কষ্ট হচ্ছে। উজান বড় বড় পা ফেলে ভাইয়ের কাছে এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি সব কিছু চিন্তা করো না, তুমি তোমার বউকে নিয়ে বাড়িতে যাও। ভাই, যা কিছু হলো সব খারাপ হলো, আর সব কিছু আমার জন্যই হলো। আমি তো বলেছিলাম আমি বিয়ে করব না, কেন তোর এমন করলি বল? বিয়েটা কি খুব জরুরি ছিল? আমি তো জীবনও নিজেকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ ভাইয়া, তোমার বিয়েটা জরুরি ছিল, তাই আমি আর দাদিমা ওদের শর্তে রাজি ছিলাম। ওদের শর্ত পূরণ করে ফেললাম, এবার আমাকে যেতে হবে। না ভাই, পুষ্পকে তোর সঙ্গে করে নিয়ে যেতে হবে। না ভাইয়া, আমি কাউকে সঙ্গে করে নিয়ে যাব না। ওরা দাদিমাকে শর্ত দিয়েছিল আমি যেন ওনাদের মেয়েকে বিয়ে করে নিই। সংসার করার শর্ত তো ওনারা দেয়নি আমাকে। হ্যাঁ, সংসার করতে পারি, তবে এক শর্তে। বিয়ের পর প্রতিটা মেয়ে তার স্বামীর সাথে তার শ্বশুর বাড়িতে পা রাখে, কিন্তু আমি আমার বউকে সঙ্গে করে নিয়ে যাব না। ও একা হেঁটে আমার বাড়িতে যাবে। পুষ্প যখন একা হেঁটে আমার বাড়িতে যাবে ঠিক তখনই আমি ওকে গ্রহণ করব, এর আগে নয়। এটা আমার শর্ত। উজান কথাগুলো বলতে বলতে পুষ্পর সামনে গিয়ে দাঁড়ালো। পুষ্প পুলকের বুক থেকে মাথা তুলে দাঁড়ালো, কিন্তু উজানের দিকে ফিরেও তাকালো না। উজান পুষ্পের কানের কাছে গিয়ে আস্তে করে বলল, যাবে তো আমার বাড়ি, হাঁটি হাঁটি পা পা করে। পুষ্প তাচ্ছিলেন হাসি দিল। বশির হায়াত উজানের সামনে হাত জোর করে বলল, এমন করো না বাবা, আমার মেয়েটা। পুষ্প সঙ্গে সঙ্গে বাবার দুহাত ধরে নিজের গলার সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, কারো সামনে হাত জোর করার আগে সেই হাত দিয়ে আমার গলা টেপে মেরে ফেলো বাবা, তারপর না হয় আমার লাশ নেওয়ার জন্য হাত জোর করো। বশির হায়াত সঙ্গে সঙ্গে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। উজানও আশ্চর্য হয়ে গেল পুষ্পর কথা শুনে। তারপর মনে মনে শয়তানি হাসি হেসে বলল, লাইক ইট, জেদি মেয়েদের আমার খুব পছন্দ। উজান সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে জলি চৌধুরী, আয়শা চৌধুরী, উর্মি সহ সবাই এগিয়ে এসে উজানের পথ আগলে ধরে বলল, উজান, এমন করিস না দাদু ভাই, যা হয়ে গেছে ভুলে যা। ও আমার চৌধুরী বাড়ির বউ, ওকে সঙ্গে করে নিয়ে যা দাদু ভাই। উজান, এটা ঠিক হচ্ছে না বাবা। এইসব কিছুর মধ্যে তো মেয়েটার দোষই নেই, তুই ওকে সঙ্গে করে নিয়ে যা। ছোট দা ভাই প্লিজ, ছোট ভাবিকে সঙ্গে করে নিয়ে যাও। কিন্তু উজান কারো কথা না শুনে সবার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। রায়হানও তার পিছু পিছু বেরিয়ে গেল। শিন বেগম চিৎকার করে মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো। উদয় হাতড়িয়ে সেলিম চৌধুরীকে বলল, কাকু, আমাকে উজানের কাছে নিয়ে চলো, আমি ওকে হাত জোর করে অনুরোধ করব। এই সব কিছু আমার জন্য হয়েছে, ওই মেয়ের তো এখানে কোনো দোষ নেই। কিন্তু উজান তো চলে গেছে বাবা। কি চলে গেল? না না, এটা ঠিক হলো না, একদম ঠিক হলো না। আয়শা চৌধুরী বশির হায়াত আর পুষ্পের কাছে এগিয়ে এসে বলল, পুষ্প, আমার সাথে চল দিদি মুনি, তুই বাড়িতে গেলে উজান আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পুষ্প বাবার বুক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি কোনো শর্তের বস্তু নই যে আপনি আমাকে নিয়ে যাবেন। এখন তো এই বিয়েটা আমার কাছে বিয়েই নয়। একজন আমাকে বিয়ে করে বউ বলে গ্রহণ করেছে, কিন্তু মন থেকে করেনি, একটা শর্ত রাখতে করেছে। তার কাছে যেমন বিয়েটা শুধু শর্ত, আমার কাছেও বিয়েটা তেমনি মিথ্যে। তারপরেও যেহেতু আল্লাহর কালাম পড়ে বিয়ে করেছি, নিজের হাতে সাইন করেছি, তাই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে আপনার নাতিকে মুক্ত করে দিব, বলে দিবেন ওনাকে। হাতে মেহেদি, পরনে বিয়ের সাজ, সদ্য বিয়ে হওয়া সবার মাঝখানে দাঁড়িয়ে থাকা শ্যামবতী কনের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, সাথে সাথে হতভম্ব। এই কথা বলে পুষ্প দৌড়ে ঘরে চলে যেতে চাইলে মালা এগিয়ে এসে পুষ্পের হাত ধরতেই পুষ্প এক ঝটকায় মালার হাত সরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ মিসেস মালা, আপনি এই কালো কুৎসিত মেয়ের জন্য যতটুকু করলেন, আপনার এই উপকারের কথা সারা জীবন মনে রাখবে এই কালো মেয়েটা পুষ্প। এখন আপনি চৌধুরী বাড়ির বউ, তাই আমাদের এই ছোট্ট বাড়িতে আপনাকে মানায় না, তাই চলে যান আপনি এই বাড়ি থেকে। কষ্ট করে আর এই বাড়িতে পা না রাখলেই খুশি হব। এই কথা বলেই পুষ্প বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে গিয়ে নিজের ঘরে চলে গেল। পুষ্পের মুখে তিক্ততার কথাগুলো শুনে মালা ডুকরে ডুকরে মুখে দুহাত চেপে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আয়শা চৌধুরী বশির হায়াতের হাত ধরে বলল, বশির, মেয়েকে বুঝাও, ওকে বুঝিয়ে শুনিয়ে আমাদের সাথে পাঠিয়ে দাও। ও যাবে না চৌধুরী মা, আমার মেয়ের জেদ আমি চিনি, আর তাছাড়া ওর স্বামী ওকে ফেলে চলে গেছে। এখন ওই বাড়িতে স্বামী ছাড়া একা যাওয়া পুষ্পর অপমান ছাড়া আর কিছুই নয়। উদয় হাতড়িয়ে হাতড়িয়ে এগিয়ে এসে বশির হায়াতকে বলল, চাচা, আর যদি পুষ্প আমাদের সাথে না যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না চাচা। আমি আমার ভাইকে চিনি, ওর রাগ কমে গেলে ও একেবারে শান্ত হয়ে যাবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, ওই বাড়িতে পুষ্পর কোনো অযত্ন হবে না। ও আমার ছোট বোনের হয়ে এই বাড়িতে থাকবে,
বশির হায়াত উদয়ের কাঁধে হাত রেখে বলল, তুমি মালাকে নিয়ে চলে যাও বাবা, পুষ্পর জন্য চিন্তা করো না। আমি যতদিন ওর মাথার উপর আছি ততদিন ওর কারো কাছে গিয়ে মাথা ঠুকতে হবে না। এই কথা বলে বশির হায়াতও বাড়ির ভেতরে চলে যেতে চাইলে মালা বশির হায়াতের পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও মামা, আমার একটা কথা শোনো। আর কিছু বলার প্রয়োজন নেই মালা, আমি সব বুঝতে পেরেছি। তোকে ও এই বিয়েতে জোর করা হয়েছে। তবে মা, তুই তো আমাকে একবার বলতে পারতিস, কিন্তু বলিসনি। তোর কি একবারও মনে হয়নি পুষ্প এই কথাটা জানলে সে কতটা কষ্ট পাবে? আমার মেয়েটা কষ্ট পাচ্ছে রে মা। তোকে নিজের মনের থেকে বেশি ভাবতো। খুব ভালো প্রতিদান দিলি, আর তুই চলে যা, আর আসিস না এই বাড়িতে। আমার তোর প্রতি যতটুকু দায়িত্ব ছিল তা শেষ করে দিয়েছি, তাই এই বাড়িতে আর তোর কোনো দরকার নেই। এই কথা বলে বশির হায়াত বাড়ির ভেতরে ঢুকে গিয়েও থেমে গেল। বাড়ির সদর দরজার সামনে শিন বেগম মাটিতে বসে কাঁদছিল। বশির হায়াত তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি চলে যাও এই বাড়ি থেকে, মিথ্যার কোনো জায়গা নেই আমার বাড়িতে। শিন বেগম আবারও ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। বশির হায়াত বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়েশা চৌধুরী মালার কাছে এগিয়ে এসে মালাকে হাত ধরে দাঁড় করিয়ে বলল, চল দিদিমণি, আমাদের এবার যেতে হবে। আমি পুষ্পকে ছাড়া যাব না দাদিমা। আমাদের তো একসঙ্গে একই বাড়িতে বউ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে আমি একা কেন যাব? আমি ওকে সঙ্গে নিয়ে যাব। আয়েশা চৌধুরী মালার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পুষ্প আমার চৌধুরী বংশের ছোট বউ, ওকে তো ওই বাড়িতে ফিরে যেতেই হবে। বরগণের দুজনেই রাগ কমুক, দেখবি আমার উজানি ছুটে চলে আসবে ওকে নিতে। কিন্তু আমাদের তো এখন যেতে হবে দিদি ভাই। জলি চৌধুরী শিন বেগমের কাছে গিয়ে তার হাত ধরে বলল, আমাদের ক্ষমা করে দিস বোন। তুই দুই ছেলেকে একসঙ্গে বিয়ে করিয়েছি, কিন্তু সঙ্গ করে নিয়ে যেতে ইচ্ছা এক বউ। ক্ষমা চাওয়া দরকার নেই, সব দোষ আমার। আমার লোভের কারণেই আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে এক বউকে। শিন বেগম চোখের পানি ফেলে দিল। বসা থেকে উঠে মালার সামনে গিয়ে দাঁড়াতেই মালা ঝাঁপিয়ে পড়লো শিন বেগমের বুকে। শিন বেগমও শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার বোনটা যে আমাকে ভুল বুঝলো মামিমা, মামা, ও আমাকে ভুল বুঝলো। তোর কোনো ভুল নেই মা, সব দোষ সব ভুল আমার। আমাকে তুই অন্তত ক্ষমা করে দিস। শিন বেগম আর মালা দুজনই দুজনকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। শিন বেগম নিজেকে বুক থেকে মালাকে সোজা করে আয়েশা চৌধুরীর সামনে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দিন চৌধুরী মা। আয়েশা চৌধুরী শিন বেগমের হাতে হাত রেখে বলল, না শিরিন, ভুল শুধু তোমার হয়নি, ভুল আমারও হয়েছে। আমিও জেদের বশে এই স্বার্থে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতেই পারিনি যাদের সুখের জন্য এত সব কিছু করেছি তারা সবটা জানলে কষ্ট পেতে পারে। আয়েশা চৌধুরী শেষের কথাটা উদয়ের দিকেই তাকিয়ে বলল। উদয় যে মনে মনে কষ্ট পেয়েছে সেটা আয়েশা চৌধুরী, জলি চৌধুরী সবাই বুঝতে পারছে। শিরিন বেগম মালার হাতটা আয়েশা চৌধুরীর হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার এই মেয়েটাকে অন্তত ভালো রাখবেন চৌধুরী মা। ও যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই কাঁদতেই থাকবে। মালা বলল, কিন্তু মামিমা তুমি, মামা তো বাড়ির দরজা বন্ধ করে দিল। আমাকে নিয়ে চিন্তা করিস না। মালা বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে আছে। তার কাছে যেন মনে হচ্ছে পুষ্প একটা বারের জন্য হলেও বের হবে। তাকে বিদায় না দিয়ে পুষ্প থাকতেই পারবে না। আয়েশা চৌধুরী মালাকে ধরে বলল, ও আসবে না দিদি ভাই, খুব অভিমান জমে গেছে। অভিমান ভেঙে গেলে দেখিস নিশ্চয়ই তোর কাছে ছুটে আসবে। আয়েশা চৌধুরী মালার হাত ধরে নিয়ে গেল। উদয় গাড়িতেই বসেছিল, মুখটা কালো করে, যেন তার মুখে অভিমানের কালো মেঘ জমেছে। আয়েশা চৌধুরী মালাকে উদয়ের পাশে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে ড্রাইভারকে বলল গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে। পেছনের গাড়িতে জলি চৌধুরী, নাজু চৌধুরী আর উর্মিকে নিয়ে সেলিম চৌধুরী উঠে বসলো। দুটো গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। তাদের গাড়ি চলে যাওয়ার পর বিয়ে বাড়িতে থাকা সবাই এক এক করে বেরিয়ে গেল। যাওয়ার সময় কেউ কেউ কানাঘুষা করে বলছে, ওই কালো মেয়েকে চৌধুরীর বাড়ির বউ করার স্বপ্ন দেখেছিল। স্বপ্ন তো পূরণই হলোই না, মাঝখান থেকে ওই কালো মেয়ে জন্য মালাকে এক অন্ধ ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে। বুঝতে পারোনি? এতদিন এতদিন পালা পোষার দাম পোষাতে চেয়েছিল আর কি। মেয়েটাকে এই অন্ধ ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে নিজের কালো মেয়েকে পার করতে চেয়েছিলে। আজ মেয়েটার কেউ নেই বলে তাই এমন অন্যায়টা করতে পারলো। শিন বেগমের কানে যেন এসব ঢুকছেই না কিছু। সে শুধু তাকিয়ে রইল গাড়িগুলোর দিকে। আজ মালার মতো তার পুষ্প তো ওই গাড়িতে চড়ে শ্বশুর বাড়িতে যেত।
কিন্তু কি থেকে কি হয়ে গেল। আর যা কিছু হলো সব তার জন্যই হলো, তার লোভের জন্য হলো। শিন বেগম এবার চিৎকার করে কাঁদতে লাগলো। রাবেয়া বেগমও মেয়ের কান্না দেখে কাঁদছে। রাবেয়া বেগম মেয়ের হাত ধরে বলল, সব কিছু আমার জন্যই হয়েছে মা, সব কিছু আমার জন্যই হয়েছে। কিন্তু বিশ্বাস কর মা, আমি যা কিছু করেছিলাম তা পুষ্পর ভালোর জন্যই করেছিলাম। কিন্তু ভালো তো হলো না মা, উল্টো খারাপ হয়ে গেল। খুব খারাপ হলো আমার মেয়েটার সাথে। এই খারাপের দোষ আমি কার উপর দিব বলো? আমি তো এর জন্য দায়ী। পুষ্প এখনো বিয়ের শাড়ি পরে ঘরে বসে আছে। পুলকও বোনের সাথেই বসে আছে। একা ছাড়তে চাইছে না বোনকে, যদি কষ্ট পেয়ে বোন ভুল কিছু করে ফেলে। পুষ্প পুলককে এভাবে বসে থাকতে দেখে বলল, তুই কি এইভাবে এখানে বসে থাকবি? যাবি না এই ঘর থেকে? আমি এই ভারী কাপড় চোপড় চেঞ্জ করব। চেঞ্জ করতে হবে না। কেন যাচ্ছিস না এই ঘর থেকে? এমনি বসে আসি, তোর ভালো লাগছে না? না, ভালো লাগছে না। আর আমি জানি তুই কেন এখানে বসে আছিস। পাহারা দিচ্ছিস আমায়। মনে করেছিস আমি নিজেকে নিজে শেষ করে ফেলবো? কখনো না। কার জন্য নিজেকে শেষ করব আমি? সে কে আমার? আমার কেউ না সে। এখন আমার অনেক পথ চলা বাকি ভাই। চিন্তা করিস না, তোর বোনের মন অনেক শক্ত হয়ে গেছে। মানুষের কাছ থেকে পদে পদে অপমান, লাঞ্ছনা আমার মনকে শক্ত করে দিয়েছে। আর কি বলতো, যা হয়েছে তা ভালোই হয়েছে। অন্তত মাকে তো শান্ত করা গেছে। এখন তো আর মা আমার বিয়ে নিয়ে চিন্তা করবে না। মা আর নানু এটা ঠিক করেনি আপু, একদম ঠিক করেনি। আমি জানলে এটা কখনোই হতে দিতাম না। কাউকে দোষ দিয়ে লাভ নেই ভাই, এটা আমার ভাগ্যে ছিল। আমি সব কিছু ভেবে নিয়েছি। আমি বাবার সাথে একটু কথা বলবো। তুই যা, আমি কাপড় চেঞ্জ করে আসছি। পুলক এখনো বসে আছে। পুলকের নড়চড় না দেখে পুষ্প বলল, এখনো বিশ্বাস হচ্ছে না আমার কথা? তোকে একটু বেশি শক্ত দেখাচ্ছে আপু। মানুষ তখনই অনেকটা শক্ত হয়ে যায় যখন সে খুব বেশি কষ্ট পায়। সেই কষ্ট তাকে ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়, আর তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। কি বলতে চাইছিস? হিতাহিত জ্ঞান হারিয়ে আমি নিজেকে নিজে শেষ করে ফেলবো, তাই না? আমি কি করলে তোর কাছে ভালো লাগতো? যে মানুষটা অপমান করে আমাকে ফেলে চলে গেছে তার জন্য আমি চিৎকার করে কাঁদবো? তাহলে খুব ভালো লাগতো তোর? হ্যাঁ, কষ্ট তো আমি অবশ্যই পেয়েছি, কিন্তু এই কষ্টে তো আমি কাঁদবো না। নিজেকে দুর্বল করব না, আমি নিজেকে নতুন করে তৈরি করব। কি যেন বলে গেছেন উনি, আমাকে পায়ে হেঁটে ওনার কাছে যেতে হবে। হ্যাঁ, হাঁটবো তো আমি অবশ্যই, কিন্তু ওনার কাছে যাওয়ার জন্য নয়, নিজের পরিচয় তৈরি করার জন্যে। বোনের কথা শুনে পুলকের মুখে খেয়ে হাসি ফুটে উঠল। পুলক পুষ্পের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুই আমাকে কথা দে, কখনো ভুল কাজ তুই করবি না। পুষ্প হেসে বলল, বোকা ছেলে। আচ্ছা ঠিক আছে, যা, তোকে কথা দিলাম। এবার তো আমার ঘর থেকে যা। পুলক হেসে পুষ্পের ঘর থেকে বেরিয়ে গেল। পুলক চলে যাওয়ার পর পুষ্প ঘরের দরজা বন্ধ করে দিল। সন্ধে হয়ে এসেছে। বাড়ির উঠোনে শিরিন বেগম আর রাবেয়া বেগম বসে আছে। শিরিন বেগম এখনো হাঁটু মুড়ে মাথা ফেলে নীরবে চোখের পানি ফেলেই যাচ্ছে। হঠাৎ করে বাড়ির সদর দরজা খোলার শব্দ হলো। রাবেয়া বেগম সদর দরজার দিকে তাকাতেই দেখে পুষ্প দরজা খুলে দাঁড়িয়ে আছে। পুষ্প এগিয়ে গেল মায়ের কাছে। শিরিন বেগম মাথা তুলে তাকিয়ে দেখে তার পুষ্প দাঁড়িয়ে আছে। তার সুন্দর ফুল পরনে, আর কোনো বিয়ের সাজ নেই। আছে সুতি কাপড়ের একটা কালো কামিজ। সবাই বলে কালো কাপড়ে নাকি শ্যামবতী মেয়েদের আরো কালো লাগে, কিন্তু তার এই শ্যামবতী সুন্দরীকে যেন কালো কাপড়ে আরো বেশি সুন্দর লাগে। শিরিন বেগম মেয়ের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। অপরাধী চোখটা ফিরিয়ে নিল মেয়ের দিক থেকে, কিন্তু পুষ্প মায়ের কাছে বসে মাকে জড়িয়ে ধরল। শিরিন বেগম সঙ্গে সঙ্গে কেঁদে ফেলল। হাত বাড়িয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরল মেয়েকে। পুষ্প সমান তালে মায়ের সঙ্গে কাঁদছে। এত সময় নিজেকে শক্ত করে রাখলেও মায়ের বুকে এসে যেন বুক ফেটে কান্না বেরিয়ে আসছে তার। মায়ের প্রতি রাগ অভিমান থাকলেও কিছুই প্রকাশ করতে পারল না পুষ্প। এখন মায়ের বুকে মাথা রেখে কেঁদে নিজেকে শান্ত করতে চায় সে। দূর থেকে রাবেয়া বেগমও কেঁদেই যাচ্ছে। এত সময় পুষ্পের চুপ থাকা যেন ভয়ের মনে হচ্ছিল বশির হায়াত আর পুলকের কাছে। যেন কোনো মেয়ে এরকম পরিস্থিতিতে শান্ত করতে পারে না, যে কোনো মেয়ে এরকম পরিস্থিতিতে শান্ত থাকতে পারে না। আর সে যদি শান্ত হয়ে যায় তাহলে সে শান্ত ভয়ের কারণ হয়। তাই তো বশির হায়াত আর পুলক চাচ্ছিল পুষ্প একটু মন খুলে কাঁদুক। এবার যেন মায়ের বুকে গিয়ে সব রাগ অভিমান ভুলে নিজের কষ্ট ছাড়তে চাইছে পুষ্প। দরজায় দাঁড়িয়ে পুলকের চোখ দিয়েও পানি পড়ছে। আর সোফায় বসে বশির হায়াতও ডুকরে ডুকরে কেঁদে ফেলল। পুলক এগিয়ে এসে মা আর বোনকে ধরে বাড়ির ভেতর নিয়ে এলো। রাবেয়া বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলক বলল, ভিতরে এসো নানু, সন্ধ্যা হয়ে গেছে। রাবেয়া বেগমও তাদের সাথে সাথে বাড়ির ভেতরে চলে গেল। একমাত্র মেয়ে শিরিন ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই তার, আর কার কাছেই বা যাবে সে।
বসির হাত এগিয়ে গিয়ে মেয়েকে ধরে নিয়ে এসে সোফায় বসালো, নিজেও তার পাশে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, অনেক কেঁদেছিস মা, আর কাঁদতে হবে না। এতক্ষণ তোর চোখের পানির জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন আর আমার মেয়ের চোখের পানি সহ্য করতে পারছি না। পুষ্প বাবার বুকে কিছুক্ষণ মাথা রেখে নিজেকে শান্ত করে নিল, তারপর বাবার বুকে মাথা রেখেই বলল, আমি তোমার কাছে দুটো আবদার করব বাবা, বলো রাখবে? বসির হায়াত মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, দুটো নয় মা, যতবার ইচ্ছে ততবার তুই আমার কাছে আবদার কর, আমি তোর সব আবদার রাখবো মা। এবার বাবার বুক থেকে সরে গিয়ে সোফায় বসা বসির হায়াতের সামনে হাঁটু গেড়ে তার হাতে হাত রেখে বসলো পুষ্প। ঘরের এক কোনায় জড়সড়ো হয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে শিরিন বেগম। পাশে রাবিয়া বেগমও দাঁড়িয়ে আছে। পুলক বোন আর বাবার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। পুষ্প অশ্রুভরা নয়নে বাবার দিকে তাকিয়ে বলল, আমি লতে পড়তে চাই বাবা, আমার স্বপ্ন পূরণ করতে চাই। মেয়ের এই একটা কথায় বাবা বলল, আমার যা কিছু আছে সবটা দিয়ে আমি চেষ্টা করব মা, তুই পড়াশোনা করবি, যত টাকা লাগুক আমি তোর স্বপ্ন পূরণ করব, শহরে গিয়ে তুই ভর্তি হবি। আরেকটা আবদার আছে বাবা। বসির হায়াতের মনে যেন জানান দিচ্ছে মেয়ে তার কাছে আর কি আবদার করবে। পুষ্প বাবার হাতটা এবার শক্ত করে ধরে বলল, শর্তের বেড়াজালে যে বিয়েটা হয়েছে, আমি সেই বিয়ে চাই না বাবা। আমি এই বিয়েটা ভাঙতে চাই। এই মিথ্যে বিয়ের সম্পর্কে আমি জড়িয়ে থাকতে চাই না, পারবো না আমি বাবা। আমি এই বাঁধন থেকে মুক্তি চাই, সঙ্গে সঙ্গে ওই মানুষটাকেও মুক্ত করতে চাই যে আমাকে মন থেকে নয়, শুধুমাত্র শর্ত রাখতে বিয়ে করেছে। মেয়ের কথা শুনে শিরিন বেগম চিৎকার করে কেঁদে উঠল। রাবেয়া বেগমও মুখে আঁচল চেপে কাঁদছে। বসির হায়াত মাথা নুয়ে মেয়ের দুটো হাতে মাথা ঠেকি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, তুই যা বলবি তাই হবে মা, তুই যা বলবি তাই হবে, তোর একটা আবদারও আমি ফেলবো না। পুষ্পের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু চোখ দিয়ে বয়ে যাচ্ছে অবিরাম অশ্রুকণা। পাশে থেকে পুলক চোখের পানি ছেড়ে দিতে দাঁতে দাঁত চেপে বলল, যদি কখনো সুযোগ পাই তাহলে ওই উজান চৌধুরী আর ওর পরিবারকে আমি কখনোই ছাড়বো না। আমার বোনের একের অসুর শোধ নিয়ে ছাড়বো। উদয় রকিং চেয়ারে বসে মাথা ফেলে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। রকিং চেয়ারটা অনবরত দোল খেয়ে যাচ্ছে। আয়শা চৌধুরী মালাকে নিয়ে উদয়ের ঘরে ঢুকলো। মালা ঘরের চারপাশটায় চোখ বুলিয়ে নিল। বিশাল বড় ঘর, লাক্সারি প্রিন্ট করা, আধুনিকতার ছোঁয়া চারদিকে। ঘরের মাঝখানে বিশাল বড় খাট, ফুল দিয়ে পুরো খাটটাকে সাজানো হয়েছে, যাকে এক কথায় বলা যায় ফুলসজ্জা। ঘরে কারো ঢোকার শব্দ পেয়ে উদয় চোখ মেলে তাকালো না। আয়শা চৌধুরী উদয়ের উদ্দেশ্যে বলল, দাদু ভাই, মালাকে নিয়ে গেলাম তোর ঘরে, আজ থেকে তোর পাশাপাশি এটা ওরও ঘর। আয়শা চৌধুরী অপেক্ষা করছিল উদয়ের মুখ থেকে কিছু শোনার জন্য, কিন্তু উদয় কিচ্ছু বলল না, মাথা তুলে চোখও খুলল না। বোঝাই যাচ্ছে অভিমান জড়ো হয়েছে মনের মধ্যে। মালা উদয়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিল। আয়শা চৌধুরী মালার চোখের পানি মুছে দিয়ে আস্তে করে মুখে হাসি ফুটিয়ে বলল, তোর ভালোবাসা দিয়ে স্বামীর অভিমান জয় করিস বোন, মনে রাখিস ভালোবাসার থেকে রাগ, অভিমান, ঘৃণা কোনো কিছুই বড় নয়। এই কথা বলে আয়শা চৌধুরী চলে গেল। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেল। মালা সরু সরু পায়ে এগিয়ে গেল উদয়ের দিকে। উদয়ের হাতটা ধরে বলল, চলুন আপনাকে বিছানায় শুয়ে দিই। এক ঝটকায় হাতটা সরিয়ে দিল উদয়। কেঁপে উঠল মালা। হাতটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখের পানি ফেলে দিল। উদয় ঝাঁঝালো কণ্ঠে বলল, খবরদার স্পর্শ করবে না তুমি আমাকে, কারো করুণা চাই না আমি। কি বলছেন আপনি? আমি আপনার স্ত্রী, আমি আপনাকে কেন করুণা করব? তাহলে কি ভালোবাসা আমায়? বলো, সত্যি করে বলো। পারবে না তুমি বলতে, আর পারবে না আমার কাছে মিথ্যে সাজাতে। তোমাদের সব সত্য প্রকাশ পেয়ে গেছে। উদয় এবার অনুশোচনার কণ্ঠে বলল, কেন এরকম করলে মালা? কেন আমাকে অপরাধের ভাগই করলে? আমাকে তুমি বিয়ে করতে রাজি ছিলে না, তাহলে কেন বিয়ে করলে? আমি তো জিজ্ঞেস করেছি তোমায়, কিন্তু তুমি কি করলে? একটা অন্ধকে বিয়ে করার জন্য দুটো জীবনকে শর্তের বেড়াজালে আটকালে। এখন কি হবে মালা? এই সব কিছু তো আমার জন্য হলো। আমাকে তুমি দোষী করলে, আমি কি করে নিজেকে ক্ষমা করব? মালা কাঁদতে কাঁদতে বলল, এখানে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। তোমার দোষের শাস্তি যা আমি পাচ্ছি মালা, ভেতরে ভেতরে দংশন হয়ে যাচ্ছে আমি। মনে হচ্ছে পুষ্পর জীবনটা শুধু আমার জন্যই নষ্ট হয়ে গেল। তোমরা কেউ আমাকে বুঝলে না, আমার ভাইটাও আমাকে বুঝলো না। বিয়ে করে নিয়েছে আমার জন্য, কিন্তু মেয়েটাকে গ্রহণ করলো না, ফেলে রেখে এলো ওইভাবে। ওকেও কি দোষ দেব? ও তো বিয়ে করেছে নিজের অনিচ্ছায়, শুধু শর্তের জন্য। মালা উদয়ের পায়ের কাছে পড়ে তার পা দুটো ধরে বলল, আপনি আপনার ভাইকে একটু বোঝান প্লিজ।
আপনার ভাই আপনার কথা ফেলতে পারবে না। ওনাকে বলুন পুষ্পকে এই বাড়িতে নিয়ে আসতে। বলবো তো অবশ্যই, কিন্তু শুনবে কি না জানি না। আর পুষ্প কি আসবে এই বাড়িতে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তোমরা সবাই ভুল করলে মালা, সবাই ভুল করলে। আমার ভালো লাগছে না মালা, তুমি গিয়ে বিছানায় শুয়ে পড়ো, আমাকে একটু ঘুমাতে দাও। আপনি বিছানায় যাবেন না? আসুন আপনাকে বিছানায় শুইয়ে দিই। উদয় মালাকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, না, কোনো দরকার নেই। আমার কোনো কাজ তোমাকে করতে হবে না। আমি চাই না কারো করুণার পাত্র হতে। তুমি তোমার মতো থাকতে পারো, আর আমি আমার মতো। এসব কি বলছেন? আমি আপনার স্ত্রী, আমি আপনার দেখাশোনা করব না তো কে করবে? না। হ্যাঁ, বিয়ের সূত্রে তুমি আমার স্ত্রী। জানো মালা, আমার একটা অতীত আছে। সেই অতীত নিয়ে এই অন্ধ জীবনটা কাটিয়ে দিব ভেবেছিলাম, তাই আমি এই বিয়েটা করতে রাজি ছিলাম না। কিন্তু দাদিমা আমাকে জোর করলো, নিজে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করলো। দাদিমার কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম এই বিয়েতে। কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস ছিল তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে না, কারণ একটা মেয়ে কখনোই একটা ছেলেকে নিয়ে সংসার পাতার স্বপ্ন দেখবে না। কিন্তু দাদিমা এসে বলল তুমি এই বিয়েতে রাজি। সন্দেহ হলো, দাদিমা তোমাকে জোর করছে না তো? জিজ্ঞেস করেছিলাম তোমায়, কিন্তু তুমি আমাকে বললে তুমি আমাকে ভালোবাসো। সে সময় কথা খুঁজে পাচ্ছিলাম না, আমি বিশ্বাস হচ্ছিল না, তার বড় বিশ্বাস করে নিলাম। কিন্তু আজ সব কিছু জেনে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। ভালোবেসে বিয়ে করো না তুমি আমাকে, এই অন্ধ মানুষটাকে করুণা করে বিয়ে করেছো। মালা কাঁদতে কাঁদতে বলল। উদয় চিৎকার করে উঠল, কেন না করছো? সত্যিটা স্বীকার করো, ভয় পেও না, কষ্ট পাবো না আমি। কেন কষ্ট পাবো না জানো? কারণ ভালোবাসি না আমি তোমায়, তাই তোমার ভালোবাসারও দরকার নেই আমার। উদয়ের মুখে এই কথা শুনে পুরো স্তব্ধ হয়ে গেল মালা। বাসর রাতে তার স্বামীর মুখে শুনতে হলো তার স্বামী তাকে ভালোবাসে না। ডুকরে ডুকরেই কেঁদে ফেলল মালা। উদয় আবারও রকিং চেয়ারে বসে মাথা ফেলে দিয়ে চোখ বন্ধ করে নিল। মালা উদয়ের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে মনে মনে বলল, সবাই ভুল বুঝলো আমায়, সবাই ভুল বুঝলো আমায়। প্রথমে পুষ্প, এবার উনিও। কিন্তু আমি তো সবার ভালো চেয়েছিলাম, কিন্তু কি হয়ে গেল? এসব ভেবে চোখের পানি ফেলে দিয়ে উদয়ের পায়ের কাছে একসময় ঘুমিয়ে পড়ল মালা। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। রায়হান চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। উজান হাতে একটা গোলাপ গাছে চারা নিয়ে গাড়ি থেকে নামলো। গাছে একটা গোলাপও ধরে আছে। কোনো লাল সাদা রঙের গোলাপ নয়, এটা ছিল একটা কালো গোলাপ। ভুটান থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে গাছটাকে। রায়হান গাড়ি থেকে নেমে দৌড়ে এলো উজানের সামনে, হাত বাড়িয়ে বলল, বস, চারা গাছটা আমার কাছে দিন, আমি বাড়িতে দিয়ে আসছি। কোনো দরকার নেই, আমি এটাকে নিব। তুমি বাড়িতে চলে যাও, কাল খুব সকাল সকাল চলে এসো, অনেক কাজ বাকি। এই কথা বলে উজান বাড়ির ভেতরে চলে গেল। রায়হান তাকিয়ে রইল উজানের দিকে। রায়হান মনে মনে বলল, এই মানুষটা এমন কেন? বাইরে আর ভিতরে পুরোই আলাদা। বাইরের রূপের সাথে ভিতরের রূপের কোনো মিল নেই, ঠিক যেমন সকালের রূপের সাথে রাতের রূপের কোনো মিল নেই। ওনার আসল রূপ কোনটা? এতদিন ওনার সাথে থেকে সেটাই বুঝতে পারলাম না। রায়হান চলে গেল গাড়ি নিয়ে। বিশাল বড় বাড়ি, ঐশ্বর্য, আধুনিকতা আর জাঁকজমকের উদাহরণ যেন এই চৌধুরী বাড়ি। উজান বাড়ির সদর দরজায় আসতেই দারোয়ান বিশাল বড় দরজা ঠেলে খুলে দিল। পুরো বাড়ি নীরব। উজান বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলকে পাশ কাটিয়ে উপরে উঠে যেতে গিয়ে থেমে গেল। তাকিয়ে দেখে মা ডাইনিং টেবিলে বসে ঝিমোচ্ছে। তার পায়ের কাছে বাড়ির পুরনো কাজের মহিলা সুফিয়া বসে ঝিমোচ্ছে। হয়তো তার জন্য অপেক্ষা করছিল জলি চৌধুরী। উজান এগিয়ে গেল মায়ের দিকে। টেবিলে মাথা ফেলেই ঘুমিয়ে আছে জলি চৌধুরী। উজান আস্তে করে ডাকলো। মা। উজানের ডাকে ঘুম ভাঙলো জলি চৌধুরীর। সাথে সাথে সুফিয়াও তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ল। উজানের হাতে চারা গাছ দেখে এগিয়ে এসে গাছটা নিতে চাইলে উজান হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, দরকার নেই। সুফিয়া দূরে সরে গেল। জলি চৌধুরী একবার পেছনে তাকিয়ে নিরাশ চোখে উজানের দিকে তাকিয়ে বলল, উজান, ফোন ধরছিস না কেন বাবা? কখন থেকে ফোন করছি। তুমি এখানে কেন ঘুমিয়ে আছো মা? ঘরে গিয়ে শুয়ে পড়ো। তোর জন্য অপেক্ষা করছিলাম। সারাদিন কি না কি খেয়েছিস? আমি খেয়েছি মা, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই কথা বলে উজান চলে যেতে চাইলে জলি চৌধুরী উজানের হাত ধরে বলল, না, তোকে না খাইয়ে দিলে আমার সারা রাতে ঘুম হবে না। উজান হাসলো। উজান খায়নি, খিদেও নেই তার। কেন যেন খেতে ইচ্ছে করছে না, কিন্তু মায়ের কথা চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি গাছটা রেখে আসছি। তোর আসতে হবে না, আমি খাবার নিয়ে তোর রুমেই আসছি। ওকে ফাইন। উজান গাছটা হাতে নিয়ে উপরে তার রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তার বিছানা সহ পুরো ঘর ফুল দিয়ে সাজানো। উজান বাঁকা হাসলো।
হাতে থাকা চারা গাছটা নিয়ে চলে গেল বারান্দায়। উজান গাছপ্রেমী একজন মানুষ, তার পুরো বারান্দায় ফুলের গাছ দিয়ে পরিপূর্ণ। উজান চারা গাছটা রেখে নতুন একটা টবে খুব যত্ন সহকারে গাছটা লাগিয়ে দিল। গাছে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে তারপর ঘরে ঢুকে টাওয়াল হাতে চলে গেল ওয়াশরুমে। জলি চৌধুরী সুফিয়াকে নিয়ে উজানের রুমে ঢুকলো। ছেলের খাটের দিকে তাকিয়ে থেকে সুফিয়াকে বলল, সোফিয়া, খাটটা পরিষ্কার করে দাও। আমি কইছিলাম না ভাবিজান, খাটটা আগেই পরিষ্কার করে রাখি। আমারে তো দিলেন না ওই সময় পরিষ্কার করতে। বেশি কথা না বলে তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। জলি চৌধুরীর মনে হয়েছিল যদিও ছেলের রাগ কমে যায়, আর রাগ কমার পরে যদি ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়িতে আসে, তাই জলি চৌধুরী সুফিয়াকে খাটটা পরিষ্কার করতে দেয়নি। কিন্তু আফসোস, ছেলেটা একাই বাড়িতে এলো। উজান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তার মা দাঁড়িয়ে থেকেই তার খাট পরিষ্কার করাচ্ছে। উজানের দিকে চোখ পড়তেই আবারও চোখ ফিরিয়ে নিল জলি চৌধুরী। মুখ দেখেই বোঝা যাচ্ছে একরাশ অভিমান জমেছে মনে। মনে করেছিল হয়তো ছেলে তার একটা জলজন্ত ফুল নিয়ে বাড়িতে ঢুকবে। মায়ের মনের কথা বুঝতে পেরে মনে মনে হাসলো উজান। মায়ের কাছে গিয়ে বলল, কি ব্যাপার, খাইয়ে দিবেন আমায়? জলি চৌধুরী কিছু না বলে প্লেটে খাবার বাড়তে লাগলো। এরই মধ্যে সুফিয়া পুরো ঘর পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। উজান মাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও মায়ের সামনে বসে হা করলো। জলি চৌধুরীর মুখে কোনো হাসি নেই, মলিন মুখেই ছেলেকে খাইয়ে দিচ্ছে। খাবার শেষে জলি চৌধুরী খাবারের ট্রেটা হাতে নিয়ে চলে যেতে চাইলে উজান মায়ের হাত থেকে ট্রেটা টেবিলে রেখে মায়ের মুখে হাত রেখে বলল, কি হয়েছে? আমার মায়ের মুখটা মলিন হয়ে আছে কেন? আমার মায়ের এমন মলিন মুখ আমার একদম পছন্দ না। কেন কেন নিয়ে এলি না মেয়েটাকে? মেয়েটাকে আমার খুব পছন্দ ছিল, নামের মতো ঠিক যেমন একটা ফুল। আমি পুষ্পকে চাই বাবা, আমাকে পুষ্পকে এনে দে, আমার বাড়ির ছোট বউকে এনে দে। উজান অন্যদিকে মুখ করে একগাল হাসলো। গ্লাসের জগ থেকে পানি ঢালতে ঢালতে বলল, তোকে মানা করেছি নিয়ে আসতে? এতই যখন পছন্দ ছিল তাহলে সঙ্গে করে নিয়ে এলে না কেন তোমার বাড়ির ছোট বউকে? বারে আমার সাথে কি আসতো নাকি? মেয়েটাকে প্রথম শ্বশুর বাড়িতে পা রাখতে তার হয় স্বামীর সাথে। ঠিক আছে, তাহলে আসতে হবে না শ্বশুর বাড়িতে, পড়ে থাকুক বাপের বাড়িতে। এই কথা বলে উজান গ্লাসের পানিটুকু খেয়ে নিল। জলি চৌধুরী ভ্রুকুচকে ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। উজান মায়ের হাত ধরে ফেলল। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেল বারান্দায়। পেছন থেকে মাকে জড়িয়ে ধরে নতুন চারা গাছটা দেখিয়ে বলল, তুমি চেয়েছিলে না মা তোমার ছেলের সঙ্গে করে ফুল নিয়ে আসুক? এই যে তোমার জন্য ফুল নিয়ে এসেছি। জলি চৌধুরী কালো গোলাপ ফুলের দিকে তাকিয়ে ভ্রুকুচকে মুখে ভেঙচি কেটে বলল, এটা তো একটা গাছের ফুল। আমি তো আমার ঘরের জলজন্ত ফুলকে চেয়েছিলাম, আমার ছেলের জীবনের ফুল। উজান মুচকি এসে কথা ঘুরিয়ে বলল, গাছটা কেমন হয়েছে মা, তোমার পছন্দ হয়েছে তো? গাছটা খুব সুন্দর। এই কালো গোলাপ ফুলের চারা কোত্থেকে নিয়ে এলি? আমাদের দেশে পাওয়া যায় এটা? খুঁজে খুঁজে নিয়ে এসেছি মা, খুব স্পেশাল আমার জন্য। স্পেশাল মানুষকে ফেলে এখন ফুলকে স্পেশাল বলছিস? তোর এইসব আজগুবি কথা ভালো লাগছে না আমার, আমি যাই। জলি চৌধুরী এক প্রকার রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু উজানের সেদিকে খেয়াল নেই, সে এখনো তাকিয়ে আছে তার কালো গোলাপের দিকে। চেয়ারটা টেনে চারা গাছটার খুব কাছে বসে কালো গোলাপের ঘ্রাণ নিল। মাতাল করা একটা মিষ্টি ঘ্রাণ মনকে মুহূর্তেই মাতাল করে দেয়। উজান ফুলটাতে হাত দিয়ে একটু টোকা দিতেই ফুলটা বাতাসে দুলতে লাগলো। উজান হাসলো, ফুলটার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, আমায় একটা ভেলা দাও, আমি ভেসে যাই প্রাণের মেলায়। আমায় দুটো ডানা দাও, আমি ভেসে যাই ওই দূর বলাকায়। অথবা দাও একটা ছোট্ট আঙিনা, লাল গোলাপের সৌরভ আমি ছড়াতে পারিনি, লালিমার আবির রাঙাতে পারিনি আমার ভুবন। অবশেষে আমার মনের আঙিনায় রাঙিয়েছি আমার ছোট্ট ভুবনে ফুটন্ত একটি কালো গোলাপ। সকালের প্রথম রোদ উকি দিয়ে উজানের ঘুম ভাঙিয়ে দিল। কাল রাতে বারান্দায় রকিং চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল উজান। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই প্রথমেই চোখে পড়ল কালো গোলাপটা। সকালের পাগল করা ঠান্ডা বাতাসে সে যেন নিজের শরীর দোলাতে ব্যস্ত। হাসলো উজান। তার কাছে মনে হলো তার সাথে সাথে তার কালো গোলাপটাও হেসে উঠল। সে পাগল করা মিষ্টি হাসি। উজান কালো গোলাপের চারা গাছটায় একটু পানি দিল, সঙ্গে সঙ্গে অন্য গাছগুলোতেও পানি দিল। উজানের বারান্দায় সবগুলো গাছই খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, আর সবগুলোর মধ্যে তার জন্য সবচেয়ে স্পেশাল কাল রাতে আসা এই কালো গোলাপ। সকাল 9টা। বিশাল বড় ডাইনিং টেবিলে সবাই একসঙ্গেই খেতে বসেছে। 4-5 জন কাজের মহিলা একের পর এক খাবার এনে টেবিলে ভর্তি করছে। এত বড় বাড়িতে এত বড় ডাইনিং টেবিলে এত এত খাবারের সামনে বসে আছে মালা।
গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেন। সামনেই জগ ভর্তি পানি, হাত বাড়ালেই ছোঁয়া যায়, কিন্তু তার যেন মনেই নেই তার পানি খেতে হবে। হাত গুটিয়ে বসে আছে চেয়ারে, মনে মনে ভাবছে ওটার সঙ্গে থাকলে কত ভালো হতো, শুধু ভয় তো পেতে হতো না। সবাই খাবার টেবিলে চলে এসেছে, কিন্তু উজান এখনো আসেনি। তাই সবাই বসে আছে উজানের জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে উজান নিচে নেমে এলো, আর চোখে তাকিয়ে দেখলো রায়হান এসেছে কিনা। হ্যাঁ, এসেছে। সোফায় গুটিসুটি হয়ে বসে আছে। উজানকে দেখে রায়হান একটু সোজা হয়ে বসলো, যাতে তার বসের নজরে খুব সহজেই পড়া যায়। প্রতিদিন উজান ঘর থেকে বেরোনোর আগে রায়হানের বাড়িতে উপস্থিত থাকা যায়, আর সেটাই রায়হান করে। তাই হয়তো এখনো বসের পাশাপাশি থাকতে পারে, নয়তো তার মতো একটা নির্বোধ লোকে কে পাশে রাখে। মনে মনে এসব ভেবেই নিজেকে নিজে বাহবা দিল রায়হান। উজানকে আসতে দেখে মালার যতটা না রাগ হচ্ছে তার থেকে বেশি ভয় করছে। যদি ভয়টা না কাজ করতো তাহলে উজানের সামনে দাঁড়িয়ে বলতো, আমার বোনকে এক্ষুনি এই বাড়িতে নিয়ে আসুন, নয়তো আপনার এই বাড়িতে ভাত নেই। কিন্তু আফসোস, সে এই কথা বলতে পারবে না। মনে মনে দোয়া করছে উদয় যাতে তার ভাইকে কিছু একটা বলে। আয়শা চৌধুরী রায়হানকে বলল, রায়হান এসো, খাবার খেয়ে যাও। না না চৌধুরী মা, ঠিক আছে। এসো। রায়হান প্রতিদিন এভাবে খাবে না বলে না না করে, কিন্তু আয়শা চৌধুরী দ্বিতীয়বার বলতেই বসে পড়তে হয়। এই বাড়ির প্রতিটি মানুষই ভালো, বেশি ভালো এই বাড়ির বড় বউ জলি চৌধুরী। সবাই খাবার শুরু করলো। আয়শা চৌধুরী মালাকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে চোখের ইশারা করলো খাবার শুরু করতে। মালা শুকনো ঢোক গিলে আস্তে আস্তে খাবার মুখে দিতে যাবে, ঠিক তখনই উদয় বলল, উজান, তোর সাথে আমার কিছু কথা আছে। উজান ছুরি দিয়ে বারোটিতে মাখন লাগাতে লাগাতে বলল, তুমি যে বিষয়ে কথা বলতে চাইছো সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাইছি না ভাইয়া। অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইলে বলতে পারো। উদয় দাঁতে দাঁত চেপে টেবিলে চাপড় মারল। সঙ্গে সঙ্গে টেবিলে থাকা কিছু জিনিস কেঁপে উঠল। সবাই অবাক হয়ে গেল। উদয় হুটহাট রাগে না, কিন্তু যখন রেগে যায় তখন তাকে সামলানো খুব কষ্টকর হয়ে যায়। মালা উদয়ের এমন রূপ দেখে কাঁপতে লাগলো। জলি চৌধুরী উদয়ের পাশেই বসেছিল। উদয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, উদয়, তুই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হয়ে কথা বল। মা, তুমি তোমার ছেলেকে বলো ওই মেয়েটাকে যেন আজকের মধ্যে বাড়িতে নিয়ে আসে। তোমার ছেলের কোনো অধিকার নেই একটা মেয়ের জীবন নষ্ট করার। উজান ভাইয়ের দিকে বিরক্তি চোখে তাকিয়ে বলল, ভাইয়া তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ, এসবের জন্য আমি দায়ী নই। তুই দায়ী নোস, আমি দায়ী, শুধুমাত্র আমি দায়ী। তোরা আমাকে দায়ী করেছিস, আমি নিজেকে নিজে কিভাবে ক্ষমা করব বলতে পারিস? ভাইয়া তুমি শুধু শুধু নিজেকে দোষ দিয়ে যাচ্ছ। আমরা কেউ এর জন্য দায়ী নই, এটা পুরোটা ওদের দোষ। যারে দোষ হয়ে যাক, কিন্তু মেয়েটার তো এখানে কোনো দোষ নেই। আর তোদের যে দোষ নেই সে কথা কিভাবে বলছিস? এখন যদি মালার পরিবার এসে তোর ভাইয়ের উপর আঙুল তুলে, তাহলে কি জবাব দিবি? আচ্ছা, আমি একটা কথা বল, আমাকে জোর করে বিয়েটা কেন করালি? বিয়েটা কি খুব জরুরি ছিল? আমি এখন সব বুঝতে পারছি। তোদের সবার উদ্দেশ্য ছিল আমাকে গ্রামে নিয়ে গ্রামের একটা সহজ সরল মেয়ে দেখে বিয়ে করানো। গ্রামের সবাই তো চৌধুরী বাড়ির ভক্ত। আসল সত্যটা জেনেও কেউ কোনো প্রশ্ন করবে না। আর তাই যে মেয়েটার বাবা মা কেউ নেই, এদিন একটা মেয়ে, সে মেয়েকে দেখে আমার সাথে বিয়ে দিলে, কেননা মেয়েটার হয়ে তোর ভাইয়ের উপর কেউ কোনো আঙুল তুলতে পারবে না, তাই না? উদয়ের এসব কথা শুনে মালা শুধু অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। কি বলছে উদয়? উদয়ের কি এমন সত্য আছে যে তার উপর আঙ্গুল তোলা যায়? উদয় আবারও বলল, আমি বলেছিলাম মালার বাড়ির সবাইকে সবকিছু খুলে বলতে, কিন্তু তারা তো তা করলই না। উল্টো অন্য একটা মেয়ের জীবনের বিনিময়ে আমার জীবনটা গুছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আদৌ কি আমার জীবনটা গোছানো হবে সেটা একবারও ভাবলি না। তোর যে সত্যটা মালা আর ওর পরিবার কাছ থেকে গোপন করেছিস, আজ এইক্ষণে আমি মালাকে সেই সত্যটা বলবো। উদয় মালাকে উদ্দেশ্য করে বলল, শোনো মালা। চলে চৌধুরী উদয়ের মুখ চেপে ধরল। সঙ্গে সঙ্গেই টেবিলে আবারও চাপড় মারল, কিন্তু এই চাপড়টা আগের বারের চাপড় থেকে দ্বিগুণ। হ্যাঁ, এইবারের চাপড়টা উজান মেরেছে। টেবিলে থাকা সব কিছু কেঁপে উঠল। সাইডে থাকা বেশ কিছু মাটিতে পড়েও গেল। উজান টেবিলে চাপড় মেরে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়া তুমি ভাবিকে কিচ্ছু বলবা না? উজান এবার মালার দিকে তাকিয়ে বলল, শোনো ভাবি, ভাইয়ের থেকে তোমার কিছু জানার নাই। তুমি গিয়ে তোমার বোনকে বাড়িতে নিয়ে আসো, কিন্তু আমি যাব না। আমি একবার যা বলি দ্বিতীয়বার তা বলার প্রয়োজন মনে করি না। তাই ফার্দার দ্বিতীয়বার আমাকে এই বিষয়ে আর কেউ কোনো কথা বলতে আসবে না। ওকে যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। এই কথা বলে উজান চলে যেতে গিয়ে দু কদম এগিয়েও থেমে গেল। আবারও মালার দিকে আঙ্গুল তুলে বলল, আর হ্যাঁ, ভাইয়া যা বলেছে ভুলে যাও। ভাইয়াকে এই বিষয়ে তুমি কোনো প্রশ্ন করবে না, বলে দিলাম আমি। হ্যাঁ, মনে রেখো কথাটা। মালা শুকনো ঢোক গিলল, হাত পা কাঁপছে তার।
এ কোথায় এসে পড়ল সে? কি লুকানো আছে এ বাড়িতে? কি সত্যিই বা আছে উদয়ের জীবনে, যে সত্য জেনে এই মানুষটার উপর আঙ্গুল তোলা যায়? সেই সত্য কি তার আর উদয়ের জীবনের প্রভাব ফেলতে পারে? তাকে কেন সত্যটা বলা হচ্ছে না? না না, দরকার নেই তার সত্যটা জানার। যে সত্য জেনে এই মানুষটার উপর আঙ্গুল তোলা যায় সে সত্য সে জানতে চায় না। জলি চৌধুরী উদয়কে ধরে আস্তে আস্তে উপরে নিয়ে গেল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। পুষ্প কলেজে এসেছে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে। মাঠ পেরিয়ে কলেজের বিল্ডিং এর কাছে আসতে কয়েকটা মেয়ে তাকে দেখে ইশারা দিয়ে কিছু কথা বলছিল। পুষ্প এই কলেজের ফার্স্ট গার্ল, তাই তাকে কম বেশি সবাই জেলাস করে। এতদিন কোনো সুযোগ পাচ্ছিল না তাকে দমানোর, তাই আজ সুযোগ পেতেই মেয়েগুলো হাতছাড়া করলো না। পুষ্প তাদের কাছে আসতে একজন বলে উঠল, লোভ বুঝেছিস? লোভ। গায়ের কালো রং নিয়ে ও চৌধুরী বাড়ির বউ হওয়ার লোভ সামলাতে পারলো না। কি হবে এত ভালো রেজাল্ট করে যদি অন্তরটাই লোভে পরিপূর্ণ থাকে? না হলে নিজের বন্ধুর মতন এত সুন্দর একটা বোনকে এক অন্ধ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে নিজে অন্য ভাইয়ের গলায় ঝুলে পড়তে চায়। শেষ পর্যন্ত কি হলো? ওই মালাই তো অন্ধকে নিয়ে চৌধুরী বাড়িতে পা রাখল আর তোকে ফেলে দিয়ে গেল নর্দমাতে। যেখানে যার জায়গা সেখানে। সত্যি মালার ভাগ্য আছে বলতে হবে। আরেকজন বলে উঠল, ভাগ্য নয় রে, ভাগ্য নয়, সব হলো সুন্দরের কারিশমা। ওই চৌধুরী বাড়ির বউ কি যে কেউ হতে পারে নাকি? ওরা কি পড়াশোনা ধুয়ে পানি খাবে নাকি? ওই বাড়ির বউ হতে গেলে সুন্দর গায়ের রং হতে হয়। পড়াশোনা ওখানে কোনো কাজেই আসবে না। ওরা কি বাড়ির বউকে দিয়ে চাকরি করাবে নাকি? ওদের চাকরি তো অন্য সব লোকেরা করে। এই কথা বলে সবাই একসঙ্গে হাসতে লাগলো। পুষ্প দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছিল। তাদের কথা শেষ হবার অপেক্ষা করছিল। তাদের কথা বলা শেষ হতেই তাদের সামনে গিয়ে বলল, ঠিক বলেছিস। তো আমি না হয় কালো বলে ওই চৌধুরী বাড়িতে পা রাখতে পারলাম না, কিন্তু তোরা তো সুন্দর, তোরা একটু চেষ্টা করে দেখতে পারিস। ওই বাড়ির ছোট ছেলে তো আমায় গ্রহণ করলো না, কিন্তু তোদের নিশ্চয়ই গ্রহণ করবে, কারণ তোরা তো সুন্দর, সুন্দরের কারিশমা আছে বলতে হবে। এই কথা বলে পুষ্প চলে যেতে চাইলে আবারও প্রথমজন বলল, এখনো এত অহংকার? কিসের অহংকার দেখাচ্ছিস? তুই ভালো স্টুডেন্ট বলে, কিন্তু স্বামীর ঘরে তো জায়গা পেলি না। আমরা হলে তো গ্রামে আর মুখ দেখাতাম না। পুষ্প এবার মেয়েটার সামনে গিয়ে ঠাস করে মেয়েটার গালে একটা চর বসিয়ে দিল। সবাই সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। আশেপাশে সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। মেয়েটা গালে হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই আমাকে চর মারলি? হ্যাঁ মারলাম তো, সবাই দেখেছে। তো এখন তুই মুখ দেখাবি কি করে? যা ঘরে গিয়ে বসে থাক। এই কথা বলে পুষ্প চলে যেতে চাইলে মেয়েটা আবারও বলল, আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। পুষ্প মেয়েটার দিকে মুখ ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা নালিশ করে আয়। এই কথা বলে পুষ্প চলে গেল প্রিন্সিপাল স্যারের রুমে। প্রিন্সিপাল স্যার পুষ্পকে দেখে খুশি হয়ে বলল, আরে পুষ্প যে, এসো এসো বসো। পুষ্প স্যারের সামনের চেয়ারে বসে পড়ল। স্যার, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। আমি কি এখন ঢাকা গিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো? প্রিন্সিপাল স্যার পুষ্পের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারছেন, কারণ তারও তো সবটাই জানা। প্রিন্সিপাল স্যার বলল, পুষ্প, তুমি একজন ভালো স্টুডেন্ট। তোমার পরীক্ষা দেওয়ার সবগুলো ভার্সিটিতে তুমি খুব ভালোভাবেই চান্স পেয়েছিলে। আমি ওই সময় তোমাকে বলেছিলাম ভার্সিটিতে ভর্তি হয়ে যেতে, কিন্তু তুমি ভর্তি হলে না। পুষ্প মাথা নুইয়ে বলল, বাড়ি থেকে ভর্তি করাতে না চাইলে আমি কি করে ভর্তি হব স্যার? হ্যাঁ, আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু বশির স্যারের কাছে আমি এটা আশা করিনি। নিজে একজন শিক্ষক হয়ে নিজের মেধাবী মেয়েকেও নেই। এখানে বাবার কোনো দোষ নেই স্যার। মাথা নুইয়ে বলল পুষ্প। প্রিন্সিপাল স্যার সবকিছু বুঝতে পেরে বললেন, পুষ্প, তুমি পরীক্ষা দিয়েছো অনেক দিন হয়ে গেছে। প্রতিটা ভার্সিটিতে ভর্তির কার্যক্রম শেষ হয়ে গেছে। পাবলিক ভার্সিটিতে তো তুমি এখন আর ভর্তি হতে পারবে না, কিন্তু প্রাইভেট ভার্সিটিতে চেষ্টা করে দেখতে পারো। পুষ্প মাথা তুলে স্যারের দিকে তাকিয়ে বলল, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, সেটা তো লাগবেই। পুষ্পের চোখ ছলছল করে উঠল। এতগুলো টাকা তার বাবা কোথায় পাবে? পুষ্প আর কিচ্ছু না বলে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। গোলাপ গ্রামের রাস্তা দিয়ে পরপর দুটো গাড়ি এসে থামলো বশির হায়াতের বাড়িতে। গাড়ির থামতে মালা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে গেল বাড়ির ভেতর। মালাকে দেখে শিরিন বেগমের মুখে হাসি ফুটে উঠল। এগিয়ে এসে মালাকে বুকে জড়িয়ে ধরল। শিরিন বেগমের বুকে গিয়ে মালা যেন আর নিজেকে সামলে রাখতে পারল না, কেঁদে ফেলল মালা। শিরিন বেগমের চোখও ছলছল করে উঠল।
বসিরহাট ঘর থেকে বসার ঘরে এসে দেখে মালা সহ চৌধুরী বাড়ির পরিবার তার বাড়ির বসার ঘরেই দাঁড়িয়ে আছে। মালা বসিরহাটকে দেখে শিন বেগমকে ছেড়ে দিয়ে তার দিকে এগিয়ে গেল। মালা বসিরহাটের সামনে যেতেই তিনি মালাকে পাশ কাটিয়ে এগিয়ে এলো আয়শা চৌধুরীর সামনে। কথা বলল না মালার সাথে, মনে এক নীরব অভিমান জমা করে রেখেছে হয়তো। বসিরহাট আয়শা চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলল, চৌধুরী মা, আপনারা আমার বাড়িতে? তোমার বাড়িতে তো আসতেই হতো বশির। তোমার বাড়িতে যে আমার চৌধুরী বংশের ছোট বউকে রেখে গেছি। পেছন থেকে পুলক এগিয়ে এসে বলল, রেখে যাননি চৌধুরী দাদি, ফেলে চলে গিয়েছেন। তবে আপনি নন, আপনার ওই ছোট নাতি। আয়শা চৌধুরী সহ সবাই পুলকের দিকে তাকালো। উর্মি খুব বিরক্ত চাহনিতেই তাকালো পুলকের দিকে। বসিরহাট পুলককে ইশারা দিয়ে বলল চুপ থাকতে। বসিরহাট বলল, আমি বুঝতে পারছি চৌধুরী মা আপনারা কেন এসেছেন, কিন্তু যার আসার কথা ছিল সে তো আসেনি। তাকে ছাড়া আমি কি করে আমার মেয়েকে আপনাদের সাথে যেতে দেই? আর তাছাড়া পুষ্প ওই বাড়িতে আর যেতে চায় না। মেয়ের কথা মতো সায় দিও না বশির, ভুলে যেও না ওর বিয়ে হয়ে গেছে, ও এখন আমাদের বাড়ির বউ। আয়াস বলছো এমন কথা? এমন নয় যে তোমার মেয়ের গায়ের রং দুধে আলতা ফর্সা, যে কেউ তোমার মেয়েকে ঘাড়ে চাপাতে চাইবে। কেউ ওকে ঘাড়ে চাপাতে চায়নি বলেই তো আজ এত কিছু। মাঝখান থেকে আমার উজান দাদু ভাইয়ের জীবনটা নষ্ট হলো। ওর দিকটাও একটু চিন্তা করো বশির, তুমি একটু বিবেচনা করে দেখো তো। আমার উজান দাদু ভাইয়ের পাশে তোমার মেয়ে পুষ্পকে কি সত্যি মানায়? ও কি করে এত সহজে মেনে নিবে পুষ্পকে? নেহাত চৌধুরী বংশের কোনো ছেলে স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার সম্ভব নয়। তাই আজ তোমার বাড়িতে এসেছি তোমার মেয়েকে নিয়ে যেতে, না হলে। জলি চৌধুরী আয়শা চৌধুরী এমন শক্ত কথা শুনে বলল, থাক না মা। বসিরহাট এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন চৌধুরী মা, উজান বাবার পাশে সত্যি আমার মেয়ে বেমানান। আপনি একটা কাজ করতে পারেন, মনে মনে ধরে নিন আপনার বাড়ির ছোট বউ মৃত্যু, আর তা মনে করে আপনি। বসিরহাটকে পুরো কথা বলতে না দিয়ে জলি চৌধুরী এগিয়ে এসে হাত জোর করে বলল, এভাবে বলবে না তো ভাই সাহেব, আমি বুঝতে পারছি মায়ের কথা, আপনার খুব কষ্ট হচ্ছে তাই এসব কথা বলছেন, কিন্তু এটা কোনো সমাধান নয়। আমরা এসেছি আমাদের বাড়ির বউকে আমাদের সঙ্গে নিয়ে যেতে, দয়া করে ওকে আমাদের সাথে যেতে দিন। বসিরহাট বলল, বোন, জীবনটা আমার মেয়ের, আর সিদ্ধান্ত ও তারই। তাই ও যদি ওই বাড়িতে যেতে চায় তাহলে অবশ্যই যাবে। আমিও খুশি হব আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে ফিরে গেলে। পুষ্পকে ডাকুন ভাই সাহেব, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাব। কিন্তু পুষ্প তো বাড়িতে নেই, কলেজে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নাজু চৌধুরীর চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। বিরক্তি মুখে ভাব নিয়ে বলল, উফ, আবার অপেক্ষা করতে হবে। আমার তো ভীষণ গরম লাগছে, এসি ছাড়া আমি আবার ওয়েটে থাকতে পারি না। নাজু চৌধুরীর কথা শুনে সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই পুষ্প কলেজ থেকে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে দেখে মালা, আয়শা চৌধুরী, জলি চৌধুরী, সেলিম চৌধুরী, নাজু চৌধুরী সহ উর্মি তার বাড়িতে বসে আছে। তাদের পাশে তার বাবা, মা, নানু বসে আছে। পুলক দাঁড়িয়ে আছে এক পাশে। পুষ্প তাদের দেখে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে যেতে চাইলে মালা দৌড়ে এসে পুষ্পকে জড়িয়ে ধরল। মালার শরীর ভর্তি গহনা পুষ্পকে অস্বস্তিতে দিচ্ছে। গহনাগুলো যেন ধারালো সূচের মতো বিচ্ছে তার শরীরে। তাহলে কি তার হিংসে হচ্ছে মালাকে? এ সাজে তো তারও থাকার কথা ছিল। পুষ্প মনে মনে বলল, ছি পুষ্প, তুই কত হিংসুক, তুই মালাকে হিংসে করছিস। মালা পুষ্পকে জড়িয়ে ধরে নীরব কান্না করছে। মালার কান্না দেখে পুষ্প মালাকে নিজের থেকে সরিয়ে দিতে চাইলেও পারল না। মালার উপর রাগ অভিমান থাকলেও মালার কান্না দেখে পুষ্প তার রাগ অভিমান চাপা দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। অপ্রকাশিত অভিমানে তার চোখেও ভিড় করল অশ্রু। পুষ্পকে জড়িয়ে ধরতে মালার কষ্ট যেন অনেকটাই কমে গেছে। মনে হচ্ছে পুষ্প তার সাথে থাকলে সে তার সব ভয়, দুঃখ, কষ্ট জয় করতে পারবে। পুষ্পকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হলো, পুষ্প, তুই আমার সাথে চল বোন। তুই জানিস না আমি এক গোলক ধাঁধায় জড়িয়ে পড়েছি। তুই তো আমার সব শক্তি ছিলি। তুই আমার সাথে থাকলে আমি সব কিছু জয় করতে পারবো। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না মালা, কারণ এই বাড়ির সবাই এখানেই আছে। তার বলা কথাগুলো তাদের মনে কষ্ট দিবে। আয়শা চৌধুরী পুষ্পের কাছে এগিয়ে এসে পুষ্পের মাথায় হাত রেখে বলল,
কেমন আছিস জিজ্ঞাসা করব না। পুষ্প সঙ্গে সঙ্গে বলে উঠল, ভালো আছি চৌধুরী দাদি। কেন, খারাপ থাকার কথা নাকি? চৌধুরী দাদি বলে ডাকছিস কেন? আমার উদয়, উজান, উর্মিমালা যেমন আমাকে দাদিমা বলে ডাকে, তুই তাদের মতো আমাকে দাদিমা বলে ডাকবি। তুই কি বাইরের কেউ নাকি? তুই তো আমার চৌধুরী বাড়ির বউ। পুষ্প কিচ্ছু বলল না, তার ছেলের হাসি দিল। এবার জলে চৌধুরী পুষ্পের কাছে এগিয়ে এসে বলল, পুষ্প, আমরা তোকে নিতে এসেছি মা। উজান পাঠিয়েছে আমাদের তোকে সঙ্গে করে নিয়ে যেতে। তুই জিজ্ঞাসা করে দেখ মালাকে, উজান নিজের মুখে বলেছে তোকে নিয়ে যেতে। আমি কোনো পণ্য নাকি যে উনি আমাকে নিয়ে যেতে বলেছেন বলেই আমি চলে যাব? জলে চৌধুরী আবারও বলল, পুষ্প, রাগ করিস না মা। আমার এই ছেলেটার রাগটা একটু বেশি, হুটহাট রেগে যায়। কাল হয়তো মাথায় কাজ করছিল না, তাই রেগে গেছে। দেখবি তুই বাড়িতে গেলে তোকে দেখে সব রাগ মাটি হয়ে যাবে। আমার এমন কোনো রূপ নেই যে আপনার ছেলে আমাকে দেখে তার সব রাগ মাটি হয়ে যাবে। বরং আমাকে দেখলে ওনার রাগ আরও বেড়ে যেতে পারে। আর আমারও কোনো দায় পড়েনি যে কারো রাগের ভার আমি নেব। এভাবে বলছিস কেন? আমার ছেলে কেন তোকে দেখে রেগে যাবে? আর তোর যে রূপ আছে সেই রূপে আমার ছেলের জন্য যথেষ্ট। ও তাই বুঝি? উনি কাল আমাকে ফেলে চলে গিয়েছিলেন এই জন্য? জলে চৌধুরী আর কিচ্ছু না বলে চুপ করে রইল। পুষ্প বাবার সামনে গিয়ে বলল, বাবা, তোমার মেয়ের আবদারের কথা তুমি ওনাদের কিছু বলনি? বশির হায়াত কিছু বলল না। বশির হায়াতকে চুপ করে থাকতে দেখে পুষ্প বলল, ঠিক আছে, আমিই বলছি। পুষ্প আয়েশা চৌধুরীর সামনে গিয়ে বলল, আমি আপনার নাতিকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিব চৌধুরী দাদি। ওনাকে বলুন কিছুটা দিন অপেক্ষা করতে। কাগজপত্র রেডি করেই বাবা ওনার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। আয়েশা চৌধুরী সহ সবাই একে অপরের দিকে তাকালো। নাজু চৌধুরী বলে উঠল, বাবা, এই মেয়ে তো ভীষণ জেদ। আয়েশা চৌধুরী এবার দাঁতে দাঁত চেপে কঠিন হয়ে পুষ্পকে বলল, মেয়েদের এত জেদ ভালো না পুষ্প। এই জেদের জন্য তোকে পরে পস্তাতে হবে। পুষ্প আয়েশা চৌধুরীর দিকে তাকিয়ে হেসে বলল, মনে করুন আমার জেদ আর আত্মসম্মানই আমার সম্পদ। আর আপনি মেয়েদের জেদের কথা বলছেন কেন? আজ আপনার জেদের কারণেই তো আমাদের এই অবস্থা। আপনি যদি মালাকে আপনার বড় নাতির সাথে বিয়ে দেওয়ার জন্য জেদ না ধরতেন, তাহলে কি আপনি আমার মা আর নানুর এরকম নিকৃষ্ট একটা শর্তে রাজি হতে পারতেন? পারতেন না। আপনার জেদ ছিল যেভাবেই হোক মালাকে আপনার বড় নাতির বউ করা। সেটা তো করে নিয়েছেন। তাহলে আমাকে নিয়ে কেন এত টানাটানি করছেন? গ্রামের মানুষ মন্দ বলবে সেই কারণে? হ্যাঁ, আপনাদের বড় লোকদের তো আবার সম্মান আছে, কেউ কটু কথা বলা যাবে না, সম্মানে লাগবে। চিন্তা করবেন না, আমি গ্রামের সবাইকে বলে দিব চৌধুরী বাড়ির ছেলেরা বউ ত্যাগ করে না, উল্টো বউ তাদের ত্যাগ করে। আয়েশা চৌধুরী দাঁতে দাঁত চেপে জলে চৌধুরীকে বলল, বড় মামা, এই মেয়ের খুব জেদ। আমি এই মেয়ের সাথে আর কথা বলতে পারবো না। আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারলে নিয়ে আসো। এ কথা বলে আয়েশা চৌধুরী চলে গেল। নাজু চৌধুরীও ভাব নিয়ে বলল, তুমি তোমার ছেলের বউকে পটাও ভাবি। আমিও আমার মায়ের সাথে গাড়ির ভিতর এসিতে গিয়ে বসছি। এখানে যা গরম, তার উপর আবার এ মেয়ে ঝাঁঝালো কথা। এই কথা বলে নাজু চৌধুরীও চলে গেল। মালা পুষ্পের হাত ধরে বলল, পুষ্প, এমন করছিস কেন? চল না আমাদের সাথে ওই বাড়িতে। তোকে ছাড়া যে আমি খুব অসহায়। পুষ্প মালার হাত ঝাড়া দিয়ে ফেলে দিয়ে বলল, টাকা পয়সা, গহনা, দামি শাড়ি, গাড়ি দিয়ে তোকে ওনারা মুড়িয়ে রাখবেন মালা। এসব কিছু থাকলে কোনো মানুষই কখনো অসহায় হয় না। তাই ঢং না করে চলে যায় এখান থেকে। মালার চোখ ছলছল করে উঠল। জলি চৌধুরী আবারও পুষ্পকে বলল, পুষ্প, আমার কথা একটু বোঝার চেষ্টা কর মা। একটা সম্পর্কে তো কত ধরনের সমস্যা হয়। এই সব কিছু মেনে না নিয়ে পেছনে ফেলে দিয়ে সম্পর্কের খাতিরে সামনে এগিয়ে যেতে হয়। তুই এখন হয়তো ভাবছিস তুই ওই বাড়িতে ফিরে গেলে তোর সম্মানে লাগবে। তা কিন্তু নয়। তুই ওই বাড়ির বউ, তোকে ওই বাড়িতে ফিরে যেতেই হবে। একটা মেয়েরই শুধু দায় পড়েছে নাকি একটা সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে? তাই যদি না হতো তাহলে আপনার ছেলে আজ আমাকে নিতে এখানে অবশ্যই আসতো। আর উনি তো বলেই গিয়েছিলেন আমাকে একা হেঁটে ওনার বাড়ি যেতে হবে, উনি আসবেন না আমায় নিতে। আমি যদি আজ ওই বাড়িতে যাই তাহলে ওনার জেদই ঠিক থাকবে, আর আমার জেদ সম্মান তার কোনো মূল্যই নেই ওনার কাছে। জলি চৌধুরী হাসি মুখে বলল, তাহলে উজান নিজে তোকে নিতে আসলে তুই যাবি তো ওর সাথে? সেই গ্যারান্টিও আমি এখন দিতে পারবো না, সেটা আমার ইচ্ছের উপর নির্ভর করছে। জলি চৌধুরী বলল, ঠিক আছে, আমি উজানকে বুঝিয়ে শুনিয়ে তোকে নিতে পাঠাচ্ছি। উজান নিশ্চয়ই আসবে তোকে নিতে।
জলি চৌধুরী যেন পুরোপুরি বিশ্বাস ছিল উজান আসবে পুষ্পকে নিতে, কিন্তু উজান কি সত্যিই আসবে? মালা পুষ্পের হাত ধরে বলল, কথা দে, উজান চৌধুরী তোকে নিতে আসলে তুই ওনার সাথে ওই বাড়িতে যাবি। পুষ্প এবার মালার দিকে তাকাতে তার চোখ ছলছল করে উঠল। মুখটা শুকনো হয়ে আছে মালা। পুষ্প জানে এই ভীতু মেয়েটা অল্পতে অনেক ভয় পেয়ে যায়, আর সে এটাও জানে ও বাড়িতে তার কোনো জায়গা না থাকলেও ও মালা ওই বাড়িতে খুব যত্নেই থাকবে। পুষ্প এবার মালার দুগালে দু হাত রেখে বলল, ভালো থাকিস। এই কথা বলেই পুষ্প মালার সামনে থেকে দূরে সরে গেল। তার দুর্বল চোখের পানি দেখাতে চাইল না মালাকে। মালা পুষ্পের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই আমার চোখ দেখেও বুঝতে পারছিস না পুষ্প আমি কেমন আছি। হয়তো ভেতরে ভেতরে আমি যে কেমন আছি সেটা দেখতে পারছিস না। যাকে আপন ভেবে ওই বাড়িতে বউ হয়ে গেলাম, সে বাসর রাতেই আমাকে বলে দিল সে নাকি আমাকে ভালোবাসে না। কি করে ভালো থাকবো পুষ্প? এসব ভেবে মালার চোখ ছলছল করে উঠল। উর্মি খুশিতে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, আমি খুব খুশি হয়েছি ছোট ভাবি, তুমি ওই বাড়িতে যেতে রাজি হয়েছ। বড় মা, আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে ছোট দাভাইকে বলবো ছোট ভাবিকে এসে নিয়ে যেতে। জলি চৌধুরী, বশির হায়াত, শিরিন বেগম সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে মালাকে আর উর্মিকে নিয়ে চলে গেল। পুষ্প তাদের যাওয়ার দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিল, কারণ সে খুব ভালো করেই জানে ওই উজান চৌধুরী কখনোই তাকে নিতে আসবে না। ওনারা চলে যাওয়ার পর শিরিন বেগম মেয়ের কাছে এগিয়ে এসে আমতা আমতা করে বলল, মানে ওনারা এসেছিলেন যখন? পুষ্প মাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, তোমাকে আমি কোনো জাজমেন্ট করিনি বলে তুমি মনে করো না আমি তোমায় ক্ষমা করে দিয়েছি মা। তুমি আমার মা, আমি মেয়ে হয়ে মায়ের কি করে জাজমেন্ট করতে পারি বলো? তবে তোমার জন্য বড় জাজমেন্ট হবে আমার ডিভোর্স। হ্যাঁ, আমি ওই লোকটাকে ডিভোর্স দিয়েই তোমার শাস্তি দিব। এই কথা বলে পুষ্প নিজের ঘরে চলে গেল। শিরিন বেগম কাঁদতে লাগলো। বশির হায়াত শিরিন বেগমের সামনে এসে বলল, জানো শিরিন, আমার আরেক মেয়ের জন্মের সময় যে মারা গিয়েছিল তার জন্য এখনো পর্যন্ত আমার আফসোস হয়, কষ্ট হয়। কিন্তু গতকালের পর থেকে কি মনে হচ্ছে জানো, ভালো হয়েছে আমার ওই মেয়েটার জন্মের সময় মারা গেছে। কারণ সে বেঁচে থাকলে হয়তো পুষ্পর মতোই তারও মানুষের কাছে অপমানিত হতে হতো শুধু তোমার চিন্তার জন্য। আমার মেয়েটা আরো পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে পড়াশোনা করতে না দিয়ে মানুষের সামনে সৎ সাজিয়ে অপমানিত হতে দিতে। এখন তোমার সব চিন্তার অবসান হয়েছে তো? বিয়ের জন্য চিন্তা করতে এবার তো বিয়ে হয়েছে মেয়ের, এখন আর অন্তত মেয়ের উপর জোর খাটিও না। তুমি কি বুঝতে পারছো না? তুমি ওকে জোর করার অধিকার হারিয়েছো। ওকে ওর সিদ্ধান্ত নিতে দাও, ওর জীবন, ও যা ভালো মনে হয় তাই করবে। এই কথা বলে বশির হায়াত চলে গেল। শিরিন বেগম চোখের পানি ফেলে দিয়ে মনে মনে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু আমি তো সব কিছুর বিনিময়ে আমার মেয়ের সুখ কিনতে চেয়েছিলাম। কোনো মা না চায় তার মেয়ের ভালো বিয়ে হয়ে স্বামীর ঘরে সুখে সংসার করুক। আমিও তো তাই চেয়েছি। কত ইচ্ছে ছিল মেয়ের বিয়ে হবে, মেয়ে সংসারই হবে। বিয়ে তো হলোই, কিন্তু সংসারই আর হতে পারলো কই। মালা বাড়িতে ফিরে দেখে উদয় ঘুমিয়ে আছে। ঘুমন্ত উদয়ের দিকে তাকিয়ে থাকতে খুব ইচ্ছে করছে মালার, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। কি নিষ্পাপ দেখাচ্ছে মুখটা। এমন একটা মানুষকে শুধু ভালোবাসা যায়, তার দিকে আঙ্গুল তোলা যায় না। মালা আস্তে আস্তে এগিয়ে গেল উদয়ের দিকে। ইচ্ছে হচ্ছিল ওই মুখটাতে একটা বার ছুঁয়ে দেখতে। জেগে থাকলে তো মানুষটাকে ছুঁতে পারবে না। মানুষটাও অভিমান করে মালাকে তার কোনো কাজই করতে দেয় না। অভিমান করাটা স্বাভাবিক, যেমন উদয়ের তেমনই পুষ্পের। অভিমান ভেঙে গেলে নিজে থেকে বউকে কাছে টেনে নিবে, এটাই ধারণা মালার। মালা তো এই মানুষটার কাছাকাছি থাকতে চায়। মালা উদয়ের কাছে গিয়ে তার মাথার পাশে বসে গালে হাত রাখলো। কপালে নিজে ঠোঁট দুটো ছুঁয়ে দিবে ভেবে এগিয়ে যেতেই উদয় নড়ে চড়ে উঠল। সঙ্গে সঙ্গে মালা উদয়ের কাছ থেকে দূরে সরে গেল। উদয় টের পেয়েছে কিনা সেটা ভেবে খুব লজ্জা পাচ্ছে, আর বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। উদয় শোয়া থেকে উঠে বসে বলল, কে? মালা কেঁপে উঠল। উদয় আবারও বলল, কেউ কি আছে ঘরে? মা, মা তুমি এসছো? কোনো শব্দ পেল না উদয়। মালা চুপটি করে দাঁড়িয়ে আছে। উদয় এবার ভ্রু কুচকে বলল, মালা, তুমি আছো এই ঘরে? থাকলে কথা বলো। উদয়ের চিৎকার শুনে জলি চৌধুরী দৌড়ে এলো রুমে। মালাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু একটা বুঝতে পেরে উদয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে বাবা, স্বপ্ন দেখেছিস? না মা, আমার কাছে মনে হলো আমায় কেউ স্পর্শ করেছে। জলি চৌধুরী মালার দিকে তাকালো। মালা লজ্জায় এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। জলি চৌধুরী হাসলো, না বাবা, কে তোকে স্পর্শ করবে? মনে হয় স্বপ্ন দেখেছিস, এখানে তো কেউ নেই। ও, হবে হয়তো। মা, তোমরা তো গোলাপ গ্রাম থেকে ফিরে এসছো, পুষ্প এসছে তোমাদের সাথে?
জলি চৌধুরী চুপ করে রইল। উদয় বুঝতে পেরে বলল, ও তোমাদের সাথে আসবে না মা। তোমার ছেলেকে বোঝাও মা, চৌধুরী বাড়ির ছোট বউ পুষ্প, ওকে নিয়ে আসতে বলো। জলি চৌধুরী বলল, চৌধুরী বাড়ির বড় বউ তো মালা, ও তুইও তো মালার ওপরেই অবিচার করেছিস। আমি কি করলাম? আমি তো মালাকে ফেলে আসিনি, সঙ্গে করে নিয়ে তো এসছি। সঙ্গে করে নিয়ে এলে কি দায়িত্ব শেষ হয়ে যায়? আমি একটা অন্ধ মানুষ, আমি কি করে অন্যের দায়িত্ব নিব মা? এইভাবে বলিস না বাবা, আমার কষ্ট হয়। তুই দায়িত্ব না নিতে পারিস, কিন্তু মালাকে তো দায়িত্ব দিতেই পারিস। আর তাছাড়া আমারও তো বয়স হয়েছে, আমি কি এখন তোর ওইভাবে যত্ন করতে পারি? তোর বউ তো যত্ন করবে, সেই জন্য তো ঘরে বউ এনেছি। মা, আমি আমার নিজের খেয়াল নিজে রাখতে পারবো। জলি চৌধুরী এবার কঠিন গলায় বলল, এইভাবে জেদ করিস না উদয়। আমার তোদের দুই ভাইয়ের এইসব কার্যকলাপ একদম ভালো লাগছে না। কোথায় দুই ছেলেকে বিয়ে করিয়েছি নিশ্চিন্তে থাকার জন্য, তা না। তোমাদের কোন দিক দিয়ে মনে হয়েছে মা যে আমাকে বিয়ে করালে তোমরা নিশ্চিন্ত হয়ে যাবে? বরং চিন্তা তো আরো বাড়িয়ে দিলে মা, আমার অনিশ্চিত জীবনের সাথে অন্য একটা মেয়ের জীবন জুড়ে দিয়ে। এসব কথা এখন রাখ। তোর ছোট ভাই তো কারো কোনো কথাই শোনে না, যা ইচ্ছে তাই করে। তুই আমার কথা শুনবি না বল? তুই না আমার ভালো ছেলে? মা, জলি চৌধুরী উদয়ের আর কোনো কথা না শুনে বলল, চুপ, আর একটা কথাও নয়। তোর খাবার খেয়ে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমি মালাকে পাঠিয়ে দিচ্ছি, মালাই তোর সব কাজ করবে। আর মা মা করে চিল্লাবি না, আমি এখন একটু বিশ্রামে থাকতে চাই। এই কথা বলে জলি চৌধুরী চলে গেল। উদয় তার ছেলের হাসি দিল। কিছুক্ষণ পরে মালা হাতে খাবার নিয়ে ঘরে ঢুকলো। উদয় কারো ঘরে আসার আওয়াজ শুনে বুঝতে পারছে মালা এসেছে। উদয় বলল, আমি তোমায় কিছু বলতে চাই মালা। আগে খেয়ে নিন, তারপর শুনবো। তুমি তো আমাকে ভালোবাসো না, তার বড় কেন আমার সেবা করতে চাইছো? আপনি চান আমি আপনাকে ভালোবাসি? না। খাবার বাড়তে বাড়তে উদয়ের এই কথা শুনে মালার হাত আপনা আপনি থেমে গেল। উদয় বলল, কাউকে ভালোবাসলে সে ভালোবাসে তাকে ফিরিয়ে দিতে হয়, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না। মালার চোখ ছলছল করে উঠল, কিন্তু সাথেই মনে হলো উদয় হয়তো অভিমানে এসব বলছে। উদয় বলল, জানতে চাইবে না কেন তোমাকে ভালোবাসতে পারবো না? না, জানতে চাইবো না। আমি যদি আপনার ভালোবাসার যোগ্য হই, তাহলে আপনি এমনিতেই আমাকে ভালোবাসবেন, সেটাই আমার বিশ্বাস। এখন আর কথা না বলে খেয়ে নিন। নিন, হাঁ করুন। উদয় হ্যাঁ করছে না। মালা বলল, আমি আপনার স্ত্রী, ভালোবাসতে তো পারবেন না, কিন্তু আপনার একটু সেবা করে যদি আমি একটু ভালো থাকি, তাহলে আপনার কি উচিত হবে না আপনার স্ত্রীকে এতটুকু ভালো রাখা? উদয় এবার হা করে নিল। মালার মুখে হাসি ফুটে উঠল। মালা নিজের হাতে উদয়কে খাইয়ে দিল। রাতে জলি চৌধুরী উজানের ঘরে গিয়ে দেখে উজান কালো গোলাপ গাছটায় পানি দিচ্ছে। নতুন কলি এসেছে গাছে, তাই তার বিশেষ যত্ন। জলি চৌধুরী উজানের পাশে বসলো। মাকে মলিন মুখে পাশে বসতে দেখে হাসলো, বলল, কি ব্যাপার মা, তোমার ফুল আসেনি তোমার সাথে, সেই জন্য তোমার মন খারাপ? আর এদিকে দেখো, আমার মন ভালো করার জন্য আমার ফুল নতুন কলি নিয়ে এসেছে। কি করে আসবে? তুই অভিমানী আর জেদি মেয়েও, ঠিক তোর মতো। তোদের এই জেদের মধ্যেই আমরা কাবাব মেয়ে হাড্ডি হয়ে আছি। জানিস ওই মেয়ে কি বলে? বলে তোকে নাকি ডিভোর্স দিবে। উচ্চস্বরে হাসলো উজান, তারপর বলল, তাহলে তুমি বসে আছো কেন মা? নিজের ছেলের জন্য আরেকটা বউ দেখো। আর হ্যাঁ, এবারের বিয়েটা কিন্তু আমি খুব ধুমধাম করে করব। ছেলের কথায় ভ্রু কুচকালো জলি চৌধুরী। ভেবেছিল ছেলে ডিভোর্সের কথা শুনে রেগে গিয়ে বউকে বাড়িতে নিয়ে আসার কথা বলবে, কিন্তু ছেলে তো উল্টো আবার বিয়ে করার কথা বলছে। ও তোকে ডিভোর্স দিবে বলেছে, আর তুই হাসছিস? ওই গ্রামের ওইটুকু মেয়ে চৌধুরী বাড়ির ছেলেকে ডিভোর্স দিবে বলছে। মান সম্মান থাকবে আমাদের? তাহলে কি করব? ওর আগে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই? জলি চৌধুরী সঙ্গে সঙ্গে ছেলের মুখ চেপে ধরল। না বাবা, এরকম কথা বলতে নেই। বিয়ে সম্পর্ক এমনি এমনি তৈরি হয়ে যায় না। এই সম্পর্ক আল্লাহ নিজের হাতে তৈরি করে দেয়। মানছি তুই নিজের ইচ্ছেতে ওকে বিয়ে করিসনি, কিন্তু আল্লাহর হুকুম ছিল বলেই তোদের বিয়েটা হয়েছে। তাই বলছিলাম, রাগ জেদ বাদ দিয়ে ওকে নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসবো। জলি চৌধুরীর মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। খুশি হয়ে বলল, তাহলে কাল কখন যাবি? সকালে নাকি? আমার যখন বউ দরকার পড়বে তখন। মানে? মানে আমার এখন বউ দরকার নেই মা, যখন দরকার হবে তখন নিয়ে আসবো। কি মানে? তুই ওকে নিয়ে আসতে যাবি না? মা, তোমার ছেলে এখনো ছোট, বউ পালার বয়স এখনো হয় নাই। 26 বছর বয়স তোর, আর বলছিস বউ পাগল বয়স হয়নি? কি করতে চাইছিস বলতো? জলি চৌধুরী এবার রেগে গিয়ে বলল, তুই কি সত্যি ওকে নিয়ে আসতে যাবি না? তুই গেলে ও নিশ্চয়ই ফিরে আসতো।
উজানের সোজা সাপটা উত্তর। আমি যাব না মা। তুই আমাকে সত্যি করে বল তো, তুই কি সত্যি ওকে ওদের উপর রাগ করে মেয়েটাকে ওইভাবে ফেলে এসেছিস, নাকি পুষ্পকে তোর পছন্দ হয়নি? উজান কিচ্ছু বলল না, শুধু তাকিয়ে রইল তার সামনে থাকা কালো গোলাপের দিকে। জলি চৌধুরী এবার আরো রেগে গিয়ে বলল, বুঝতে পেরেছি তুই হয়তো মেয়েটাকে পছন্দই করিসনি। আমি ভাবতেই পারিনি আমার ছেলে মেয়েদের গায়ের রঙে পাগল। ঠিক আছে, তার ডিভোর্স দিয়ে দে। শুধু শুধু মিথ্যা সম্পর্কে সাজিয়ে রেখে তো কোনো লাভ নেই। মেয়েটা অন্তত মুক্তি পাক। এই কথা বলে জলি চৌধুরী রাগ করে ছেলের ঘর থেকে বেরিয়ে গেল। উজান বুঝতেই পারছে না মা তার উপর রেগে গেছে কেন। উজান তার কালো গোলাপের দিকে তাকিয়ে বলল, হয়তো তুমি গোলাপ, নয়তো তুমি শিউলি, নয়তো কামিনী, কিন্তু আমার কাছে তুমি শুধুই অভিমানিনী। উজান আবারও বলল, হ্যাঁ, তুমি আমার অভিমানী ফুল। পরদিন সকালে হন্তদন্ত হয়ে উজানের কেবিনে ঢুকলো শিলা। উজান অফিসে বসে ফাইল চেক করছিল। শিলার পেছন পেছন রায়হানও ঢুকলো। রায়হান জানে এখন এই মেয়ে শুধু শুধু বসকে বিরক্ত করবে, আর তখন বস সেই রাগ তার উপরেই ঝাড়বে। উজান এক পলক শিলার দিকে তাকিয়ে আবারও ফাইলে মনোযোগ দিল। শিলা উজানের কাছে যেতেই রায়হান দৌড়ে এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে দুহাত আগলে ধরে বলল, প্লিজ ম্যাডাম, বস এখন ব্যস্ত আছেন। শিলা রায়হানকে ঠেলে সরিয়ে দিয়ে উজানের সামনে দাঁড়িয়ে টেবিলে দুহাত চেপে বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমার ফোন রিসিভ করছো না কেন উজান? আমি কাল থেকে বারবার তোমার ফোনে ফোন দিচ্ছি, কিন্তু তুমি একবারও আমার ফোন রিসিভ করলে না। তুমি জানো কাল থেকে আমার কি অবস্থা? কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছি আমি, শুধু তোমার জন্য। উজান ফাইলে চোখ রেখেই বলল, আমার এখন সময় নাই, ব্যস্ত আছি আমি। হুটহাট আমার কেবিনে ঢোকা আমি পছন্দ করি না। কিন্তু এমন একটা সময় ছিল যখন এই কেবিনটা তোমার যতটুকু ছিল আমারও ততটুকু ছিল। এই কেবিনে ঢোকার জন্য আমার কারো অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। উজান ফাইলে চোখ রেখেই বলল, সময় পরিবর্তন হয় মিস শিলা, আর সেটা আপনার জন্যই হয়েছে। তাই আমাকে কোনোরূপ দোষারোপ না করে এখান থেকে বেরিয়ে যান। আমি মানছি তো আমার দোষ ছিল। আমার আগে থেকে তোমাকে সব কিছু বলে দেওয়া উচিত ছিল। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার কোনো রিলেশন ছিল কিনা। ওই সময় আমি যদি তোমাকে সব কিছু বলে দিতাম এত কিছু হতোই না। আমি ভুল করেছি উজান, আমাকে ক্ষমা করে দাও। আমাদের ভালোবাসার দিক তাকিয়ে তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না বলো? উজান শান্ত কণ্ঠে বলল, প্রথমত, আমি আপনাকে কখনোই ভালোবাসিনি, বিয়ে করতে চেয়েছিলাম আপনাকে। সেকেন্ডলি, আমি এমন কোনো মেয়ে চাইনি যে একটা ঠুনকো রিলেশনশিপের জন্য নিজের শরীরকে বিলিয়ে দিতে পারে। আফটার অল, চৌধুরী বাড়ির বউ হিসেবে এমন মেয়ে কখনোই কাম্য নয়। আর সর্বশেষ কথা হলো, যেখানে আমি একটা ছেলে হয়েও এখনো পর্যন্ত কোনো নারীর সঙ্গ পাওয়ার চেষ্টাও করিনি, সেখানে আপনার মতো শরীর বিলিয়ে দেয়া নারী অবশ্যই আমার জন্য রিজার্ভটা। আমার শেষ কথা, হয়তো আপনার প্রশ্নের সব উত্তর আপনি পেয়ে গেছেন। শিলা দাঁতে দাঁত চেপে বলল, না, পাইনি সব উত্তর। তুমি কি সত্যি বিয়ে করেছো? রায়হান এগিয়ে এসে বলল, বস সত্যি বিয়ে করেছেন ম্যাডাম, আমি সাক্ষী। আমি দেখতে চাই ওর বউকে। আমি এক্ষুনি চৌধুরী ম্যানশনে যাব। উজান একটা কাগজ টেনে নিয়ে তাতে কিছু একটা লিখলো, তারপর শিলার হাতে দিয়ে বলল, নেন, এই ঠিকানা গিয়ে দেখে আসুন ওকে। শিলা কাগজটা হাতে নিয়ে দেখে গ্রামের নাম গোলাপ গ্রাম। ওই গ্রামের স্কুলের হেডমাস্টারের মেয়ে পুষ্পিতা হায়াত। শিলা বাঁকা হেসে বলল, এই ঠিকানায় কেন যাব? আমি তো যাব চৌধুরী ম্যানশনে। কেন চৌধুরী ম্যানশনেও নেই? বিয়ে করে বউকে সঙ্গে করে নিয়ে আসোনি তুমি? আপনাকে এত কিছু বলার প্রয়োজন বোধ মনে করছি না। তুমি আমাকে কিছু বলতে চাইছো না, কারণ তুমি সঙ্গে করে তোমার বউ আনোনি, মানে তোমার বউ পছন্দ হয়নি। তাহলে এই বিয়ের মানে কি উজান চৌধুরী? তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো, শুধুমাত্র আমার উপর অভিমান করে আছো, তাই না? উজান হাত থেকে কলমটা রেখে চেয়ারটা ঘুরিয়ে শিলার দিকে তাকিয়ে বলল, যাকে ভালোবাসা যায় তার উপরে অভিমান করা যায়। তুমি আমাকে ভালোবাসো, আর এখন আমার উপর শুধু অভিমান করে আছো। আপনি এখন যেতে পারেন মিস শিলা। আপনার পেছনে মনে হয় আমি একটু বেশি সময় নষ্ট করে ফেলেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আবার আসব। আগের মতো ভুল করতে চাই না আমি। এখন আমি বেশিরভাগ সময় তোমার খুব কাছাকাছি থাকার চেষ্টা করব। এই কথা বলে শিলা চলে গেল। উজান শিলা যাওয়ার দিকে তাকিয়ে তার ছিলার হাসি দিল। শিলা চলে যাওয়ার পর উজান রায়হানকে বলল, রায়হান, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। রায়হান তাড়াতাড়ি করে উজানের আগেই দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। উজান অফিস থেকে বের হতে হতেই
ড্রাইভার গাড়ি বের করে নিয়েছে। রায়হান গাড়ির দরজা খুলে দিতেই উজান গাড়িতে বসলো। রায়হান তাড়াতাড়ি করে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে বলল। বস, কোথায় যাব? ড্রাইভার সঙ্গে সঙ্গে এই গাড়ি স্টার্ট দিল। বশির হায়াত ঘরে ঢুকে ব্যাগ থেকে অনেকগুলো টাকা খুলে শিরিন বেগমের হাতে দিয়ে বলল। এই নাও শিরিন, টাকাগুলো আলমারিতে তুলে রাখো। এতগুলো টাকা দেখে শিরিন বেগম বললেন, এতগুলো টাকা কোত্থেকে পেলে? পশ্চিম দিকের জমিটা বিক্রি করে দিয়েছি। শিরিন বেগম আর বশির হায়াত জমিটা রেখেছিলেন মেয়েদের বিয়ের জন্য, যাতে ওই জমিটা বিক্রি করে বিয়েতে খরচ করা যায়। কিন্তু পুষ্প আর মালার বিয়েতে তো তেমন কোনো খরচ হয়নি। চৌধুরী পরিবারের সাথে বিয়ে হয়, তাদের কোনো দাবি দেওয়া ছিল না, তাই এই জমিটাও বিক্রি করার প্রয়োজন পড়েনি বশির হায়াতের। তবে আজ হঠাৎ করে জমিটা বিক্রি করে দেওয়ায় শিরিন বেগম বলল, হঠাৎ করে এই জমিটা বিক্রি করলে কেন? পুষ্পকে ভার্সিটিতে ভর্তি করাতে অনেক টাকা লাগবে। কিন্তু পুষ্প তো সরকারি ভার্সিটিতে চান্স পেয়েছিল, তাই না? তোমার কি মনে হয় সরকারি ভার্সিটি পুষ্পর জন্য এখনো সিট খালি রাখবে? ওকে প্রাইভেট ভার্সিটিতেই ভর্তি করাতে হবে। ওই সময় তো মেয়েটাকে ভর্তি হতে দিলে না, বিয়ে বিয়ে করে পাগল হয়ে গিয়েছিলে। এখন বিয়ের শখ মিটেছে তোমার? শিরিন বেগম কিচ্ছু বলল না, শুধু চুপ করে চোখের পানি ফেলতে লাগলো। বশির হায়াত আবারও বলল, এখন আর আমি কারো বারণ শুনবো না। আমার মেয়ে আমার কাছে আবদার করেছে, আমি যেভাবেই হোক আমি ওর ইচ্ছা পূরণ করব। আমি ওকে একটু ভালো থাকতে দেখতে চাই। আমার মেয়েটার ভেতরে ভেতরে খুব কষ্ট আছে। শিরিন বেগম বলল, আমি আর তোমাকে কোনো কিছুতে বারণ করব না। আমি শুধু আমার মেয়েটাকে ভালো দেখতে চাই। এই কথা বলে শিরিন বেগম কান্নায় ভেঙে পড়ল। বশির হায়াতের চোখও ছলছল করে উঠল। বশির হায়াত নিজের চোখের পানি লুকিয়ে বলল, পুষ্প কোথায়? ঘরে বসে আছে। পুলক ছাড়াও কারোর সঙ্গে ভালো করে কথাই বলে না, আমার সঙ্গেও না। মেয়েটা চোখে আমি দোষী হয়ে গেলাম। দোষ করলে তো দোষী হবেই। এইসবের কি কোনো প্রয়োজন ছিল শিরিন? মেয়েটার কতটুকু বয়সী বা হয়েছিল? কেন এত উতলা হয়ে এসব করতে গেলে? কারণ এই জীবন আমি পার করে এসেছি। একটা শ্যামবর্ণ মেয়ের বিয়ে হওয়া যে কতটা কষ্ট সেটা আমি খুব ভালো করেই জানি। একে তো গায়ের রং শ্যামলা, তার উপর বয়স বেশি হয়ে যাওয়ায় কেউ পছন্দ করছিল না আমায়। সেই সময়টুকু আমার আর আমার পরিবারের উপর দিয়ে কী যেত তা একমাত্র আমিই জানি। সময় পাল্টে গেছে শিরিন। এখনো মেয়েদের গায়ের রঙের থেকে তাদের যোগ্যতায় দাম বেশি। আমি তো সেটাই চেয়েছিলাম, আমার মেয়ে অনেক পড়াশোনা করে নিজের যোগ্যতা অর্জন করবে। কিন্তু তোমার জন্য আর পারলাম কই। এই কথা বলে বশির হায়াত ঘর থেকে পুষ্পের ঘরের দিকে গেল। শিরিন বেগম মনে মনে বলল, সত্যি কি মেয়েদের যোগ্যতা বলে কিছু হয়? যেখানে গায়ের রঙের এত দাম, সেখানে মেয়েদের যোগ্যতার দাম দেওয়া হয়? পুষ্প পুরোনো অ্যালবাম ঘেটে তার আর মালার ছোট্টবেলার ছবিগুলো দেখছে। মালাকে ছাড়া এভাবে কখনো একা থাকা হয়নি তার, আর মালাও তাকে ছেড়ে থাকেনি কখনো। খুব মনে পড়ছে মালাকে, তাই তো পুষ্প পুরোনো ছবিগুলোতে স্মৃতি হাতড়াচ্ছিল। সেই সময় দরজায় আওয়াজ পেয়ে পুষ্প তাকিয়ে দেখে তার বাবা এসেছে। বাবাকে দেখে পুষ্প অ্যালবামটা বন্ধ করে বালিশের নিচে রেখে দিল। মালার উপর অভিমান করে আছে ঠিকই, কিন্তু মালাকে যে ভীষণ রকম মনে পড়ছে সেটা বুঝতে দিতে চায় না কাউকে। কিন্তু বশির হায়াত ঠিকই পুরনো অ্যালবামটা চোখে পড়ে গেল। এই অ্যালবামই তো বশির হায়াত আর শিরিন বেগম, পুষ্প, মালা আর পুলকের ছোট্টবেলার সেই দুষ্টু মিষ্টি সময়গুলো স্মৃতি হিসেবে অ্যালবাম বন্দি করে রেখেছিল। বশির হায়াত পুষ্পের মনের অবস্থা বুঝতে পেরেও কিচ্ছু না বোঝার ভান করে এড়িয়ে গিয়ে বলল, প্রিন্সিপাল স্যার কি বললেন? কিছুই তো আমাকে বলিসনি মা। পুষ্প মাথা নুইয়ে নিল। পাবলিক ভার্সিটিতে সে আর ভর্তি হতে পারবে না। প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে গেলে যে অনেক টাকা প্রয়োজন। বাবাকে কি করে বলবে সেই কথা? তাই তো পুষ্প কিছু না বলেই চুপ করে রইল। বশির হায়াত হেসেই পুষ্পের মাথায় হাত রেখে বলল, আমি দেখা করছি প্রিন্সিপাল স্যারের সাথে। তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোকে প্রাইভেট ভার্সিটিতেই পড়াবো। পুষ্প মাথা তুলে বাবার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা। বশির হায়াত বুঝতে পারছে পুষ্প কি বলতে চাইছে। বশির হায়াত পুষ্পকে থামিয়ে দিয়ে বলল, সবকিছুর ব্যবস্থা আছে, তুই কোনো চিন্তা করিস না মা। এই কথা বলে বশির হায়াত পুষ্পের ঘর থেকে বেরিয়ে গেল। পুষ্প বাবার কথা চিন্তা করে খুব কষ্ট পাচ্ছে। সে জানে তার বাবার এতটাও সামর্থ্য নেই যে ঢাকার এত বড় প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করানোর। আর সেটা যদি উনি করতে চান তাহলে ওনার উপর খুব চাপ পড়ে যাবে। পুষ্প কি করবে বুঝতে পারছে না। তাহলে কি সে বাবার কাছে পড়াশোনা চালিয়ে যাওয়ার আবদার করে ভুল করলো? রাত 2টো বাজে। টাইগার কালো কাপড়, কালো মাস্ক, কালো চশমা পরে চেয়ারে বসে আছে। কয়েকটা ছেলে মিলে জনির হাত মুখ বেঁধে টাইগারের পায়ের কাছে নিয়ে এসে ফেললো।
জনি ভয়ার্থ চেহারায় বলল। আমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে কেন? টাইগার বন্দুক দিয়ে ছেলেটার মুখটাও উঁচিয়ে বলল। তোর নাম জনি তাই না? হ্যাঁ। তুই জানিস তোকে কত খুঁজেছি আমি। এবার বল তুই কোন গ্যাংয়ের হয়ে কাজ করিস? আমি কোনো গ্যাংয়ের হয়ে কাজ করি না। মিথ্যা কথা কেন বলছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বল ওই দুটো খুন কে করেছিল? কোন দুটো খুন? ইন্সপেক্টর নিশি খন্দকার আর তার মা দোয়েল খন্দকারের খুন। জনির চেহারায় আরো ভয় ফুটে উঠল। কাপা কাপা গলায় বলল। আপনি কে? টাইগার, চিনিস না আমাকে? না, আপনি টাইগারের পেছনে অন্য কেউ। সেটা তোর জেনে লাভ নেই। তুই সত্যি কথা বল, ওই দুটো খুন তুই করেছিলি তাই না, নাকি অন্য কেউ করেছিল? ইন্সপেক্টর নিশির বয়ফ্রেন্ড করেছিল, জানেন না আপনি? সেটার কেসও তো চলছে। টাইগার খেপে গেল জনির কথায়। জনির মুখে বন্দুক ঢুকিয়ে বলল। মিথ্যা বললে মেরে ফেলবো একদম। ওর বয়ফ্রেন্ডকে মারেনি, তুই মেরেছিস। জনি মুখে বন্দুক নিয়েই বলল। না, আমি মারিনি, তবে কে মেরেছে আমি তা জানি, তবে আমি কিছুই বলবো না। বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর না বললে আমি তোকে মেরে ফেলবো। তাহলে আপনার হাতেই মরা ভালো। এই কথা বলেই জনি টাইগারের হাতে থাকা বন্দুককে নিজে নিজে চাপ মারল। বন্দুকটা জনির মুখের ভেতর থাকায় বন্দুকের গুলি জনির মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হলো। সঙ্গে সঙ্গেই মারা গেল জনি। সবাই অবাক হয়ে গেল এই ঘটনায়। টাইগার উত্তেজিত কণ্ঠেই জনিকে ডাকতে ডাকতে বলল। এই এই ছেলে ওঠ, কথা বল। কিন্তু জনি কোনো কথাই বলল না। দুটো ছেলে এগিয়ে এসে নাড়াচাড়া করে দেখে, বলল। টাইগার রাগে ক্ষোভে চেয়ারে লাথি মেরে বলল। সিট সিট সিট। নিশির খুনের পর যেন হারিয়ে গিয়েছিল এই জনি নিশির খুনের রহস্যের জট ভাঙতে পারত। অনেক খোঁজাখুঁজির পর ওকে আজ পাওয়া গেল। টাইগার ভেবেছিল সে হয়তো এই মাফিয়া জগৎ থেকে খুব তাড়াতাড়ি তার নাম মুছে ফেলতে পারবে, টাইগারের ইতি হবে। কিন্তু জনি নিজেকে নিজেই মেরে ফেলে টাইগারকে আরও জটিলতার মধ্যে ফেলে গেল। এই জনির পেছনে কে এমন ছিল যে তার ভয়ে ছেলেটা নিজেকে নিজেই শেষ করে ফেললো? এই নাও পুষ্প, খামটা খুলে দেখো। কলেজের প্রিন্সিপাল স্যার পুষ্পের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল কথাটা। প্রিন্সিপাল স্যার পুষ্পকে কলেজে ডেকে এনেছে। পুষ্প প্রিন্সিপাল স্যারের সামনেই বসে আছে। পুষ্প খামটা হাতে নিয়ে কপাল কুঁচকে গেল তার। উৎসাহ নিয়ে খামটা খুলেই চোখের সামনে মেলে ধরতেই আশ্চর্য হয়ে গেল। অবাক হয়ে বলল, ল ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ, তাও আমার জন্য? প্রিন্সিপাল স্যার হাসলেন। পুষ্প ঢাকার অনেক সুনামধন্য এক ভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছে, কিন্তু কিভাবে? পুষ্প অবাক হয়ে প্রিন্সিপাল স্যারকেই বলল, কিন্তু কিভাবে স্যার? আমি তো স্কলারশিপের জন্য কোনো আবেদন করিনি। তুমি করনি তো কি হয়েছে, আমি করেছিলাম। ভেবেছিলাম তোমার মতো মেধাবী ছাত্রী তো আমাদের গ্রামে কমই আছে, তাই একটা আবেদন করে দেখি। স্যার, আপনি তো সেই কথা আমাকে কখনো বলেননি। কালও তো আপনার সাথে দেখা করে গেলাম, কই ওই সময়ও তো কিছু বললেন না। প্রিন্সিপাল স্যার শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, বলিনি তো কি হয়েছে, আর চিঠিটা তো আজকেই আসলো। আসলে স্কলারশিপ যদি আবার না পাওয়া যায় তাহলে তো শুধু শুধু তোমার মনটা ভেঙে যাবে, তাই আগে থেকে কিছু বলতে চাইনি। স্যার, এতদিন পরও ওনার স্কলারশিপের জন্য আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ পুষ্প, তোমার ভর্তি পরীক্ষা ভালো ফলাফল দেখেই ওনারা তোমাকে স্কলারশিপ দিয়ে চিঠি পাঠিয়েছেন। তোমার ওই কলেজে ভর্তি সহ যাবতীয় খরচ এখন ওনারা বহন করবেন। পুষ্পের মুখে হাসি ফুটে উঠল। পুষ্প প্রিন্সিপালকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, সবকিছু আপনার জন্যই হলো। আপনি জানেন না আপনি আমার জন্য কি করেছেন। তুমি তাড়াতাড়ি ভার্সিটিতে ভর্তি হয়ে যাও পুষ্প, তোমার তো বড় লয়ার হওয়ার স্বপ্ন। তুমি তোমার বাবাকে নিয়ে কালই ঢাকা চলে যাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুমি অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়েছো, এর জন্য তোমাকে অনেক চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করব স্যার, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি বাবাকে নিয়ে কালই ঢাকা যাব। আমার স্বপ্ন আমি একদিন বড় অ্যাডভোকেট হব। অ্যাডভোকেট কেন, চাইলে তুমি ব্যারিস্টারও হতে পারবে। দোয়া করবেন স্যার। অবশ্যই। প্রিন্সিপাল স্যার পুষ্পকে আবারও বলল, তো ঢাকা ভার্সিটিতে ভর্তি হলে তো ওখানে থেকেই পড়াশোনা করতে হবে। কোথায় থাকবে ভেবেছো কিছু? হোস্টেলেই তো থাকতে হবে, আর কোথায় বা থাকবো? না, হোস্টেলে থাকতে হবে না। ঢাকা আমার বন্ধুর একটা খালি বাড়ি আছে, ও এখন ওর পরিবার নিয়ে বিদেশে চলে গেছে, তাই বাড়িটি এখন খালি। বাড়িটা ভার্সিটির খুব কাছেই, তুমি কিছু টাকা ভাড়া দিয়ে ওই বাড়িতে উঠে যেতে পারো। আমি আমার বন্ধুর সাথে কথা বলে নিব। না না স্যার, এইসবের দরকার নেই। আমি হোস্টেলেই থেকে পড়াশোনা করতে পারবো। আর তাছাড়া এত টাকা ভাড়া দিয়ে থাকা সম্ভব না।